আরিশা, এদিকে এসো, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। ঢাকার গুলশানের এক বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ির বিশাল ড্রয়িং রুমে বসেছিলেন দেশের অন্যতম শীর্ষ স্থানীয় ব্যবসায়ী চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক জনাব আশরাফ চৌধুরী। তার হাতে বেশ কয়েকটা শপিং ব্যাগ থেকে বের করা বিল, আর তার কপালে গভীর চিন্তার ভাঁজ। কি হয়েছে ড্যাড? এমনভাবে চিৎকার করছো কেন? যেন বাড়িতে ডাকাত পড়েছে। আর আমার নাম আরিশা। আরিশা, এভাবে আরিশা বলে ডাকবে না প্লিজ, খুব খ্যাত শোনায়। আরিশা আশরাফ চৌধুরীর একমাত্র মেয়ে, বিদেশ ফেরত সুন্দরী তরুণী, হাতে আইফোন লেটেস্ট মডেলটা নাড়াচাড়া করতে করতে তার বাবার সামনে এসে দাঁড়ালো। তার পরনে দামি ব্র্যান্ডের পোশাক, মুখে বিরক্তির ছাপ। খ্যাত শোনায়? আমার দেওয়া নামটাই এখন তোমার কাছে খ্যাত মনে হয়? কিন্তু আমার ক্রেডিট কার্ড ব্যবহার করে 10 লক্ষ টাকা শপিং করতে তো তোমার একটুও খ্যাত মনে হয়নি। তিনি বিলগুলো আরিশার দিকে ছুড়ে দিলেন। এই বিলগুলোর মানে কি? মাত্র একদিনে তুমি 10 লক্ষ টাকা শপিং করেছো। তুমি কি টাকাটাকে গাছের পাতা মনে করো, নাকি আমার টাকার উপর তোমার কোনো মায়া দয়া নেই? ও এই ব্যাপার। দেখ, তুমি কি ভুলে গেছো আমি কার মেয়ে? আশরাফ চৌধুরীর একমাত্র মেয়ের লাইফস্টাইল তো এমনই হবে। নাকি তুমি চাও আমি সাধারণ মধ্যবিত্ত মেয়েদের মতো নিউ মার্কেট থেকে 100 টাকার কানের দুল কিনি আর বাসে করে ঘুরে বেড়াই? আমি তা চাই না। আমি শুধু চাই তুমি টাকার মূল্যটা বোঝো। তুমি দায়িত্বশীল হও। সারাদিন শুধু শপিং, পার্টি আর বন্ধুদের সাথে ঘুরালে এই জীবন চলে না মা। প্লিজ ড্যাড, আবার তোমার ওই বোরিং লেকচার শুরু করো না। আমার এখন এইসব শোনার একদম মুড নেই। আমার বন্ধুরা অপেক্ষা করছে, আমাকে যেতে হবে। কোথাও যাবে না তুমি। আজ তোমার সব ক্রেডিট কার্ড আমি ব্লক করে দেব। আজ থেকে তোমার মাস শেষে একটা নির্দিষ্ট পকেট মানি ছাড়া আর কিছুই পাবে না তুমি। হোয়াট? তুমি এমনটা করতে পারো না ড্যাড, এটা আমার অধিকার। অধিকার? কোন অধিকারের কথা বলছো তুমি? আমি তোমাকে জন্ম দিয়েছি, তোমাকে লালন পালন করেছি, তোমার সব চাহিদা পূরণ করেছি। বিনিময়ে আমি কি পেয়েছি? তোমার এই অহংকার, তোমার এই জেদ, তোমার এই লাগাম ছাড়া জীবনযাত্রা। তাদের ঝগড়া ক্রমশ বাড়ছিল। আশরাফ চৌধুরীর গলা কাঁপছিল, তার মুখ লাল হয়ে উঠেছিল। আমি আর পারছি না আরিশা, তোমার এই চিন্তা আমার বুকের ভেতরটা। কথাটা শেষ করতে পারলেন না তিনি। হঠাৎ করেই তিনি বুকের বাঁদিকে হাত চেপে ধরে সোফা থেকে পড়ে যাওয়ার ভান করলেন। তার চোখ দুটো বন্ধ, মুখ দিয়ে গঙ্গানির শব্দ বের হচ্ছে। ড্যাড, ড্যাড কি হয়েছে তোমার? চোখ খোলো ড্যাড, প্লিজ আমার সাথে কথা বলো। আরিশার পায়ের নিচে মাটি যেন সরে গেল। সে জীবনে প্রথমবার ভয় পেল, প্রচণ্ড ভয়। সে চিৎকার করে বাড়ির কাজে লোকেদের ডাকলো। জামাল চাচা, ড্রাইভার, তাড়াতাড়ি আসুন, বাবাকে হসপিটালে নিয়ে যেতে হবে। শহরের সবচেয়ে দামি হাসপাতালের প্রাইভেট কেবিনে বাইরে করিডোরে পায়চারি করছে আরিশা। তার দামি পোশাক এলোমেলো, চোখের নিচে কালি জমেছে। গত কয়েক ঘন্টা তার উপর দিয়ে যেন একটা ঝড় বয়ে গেছে। ঠিক তখনই কেবিনে দরজা খুলে বেরিয়ে এলেন ডাক্তার। তার পেছনে বেরিয়ে এলো আহনাফ। আহনাফ আশরাফ চৌধুরীর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, একজন স্মার্ট, বুদ্ধিমান এবং অসম্ভব রকমের বিশ্বস্ত কর্মচারী। গত 5 বছর ধরে সে ছায়ার মতো আশরাফ চৌধুরীর পাশে আছে। ডাক্তার, আমার বাবা কেমন আছেন? ওনার কি হয়েছে প্লিজ বলুন, উনি ঠিক আছেন? দেখুন মিস আরিশা, আপনার বাবার একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, কিন্তু আগামী 24 ঘন্টায় কিছু বলা যাচ্ছে না। ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল, আপনারা দোয়া করুন। ডাক্তার চলে যাওয়ার পর আরিশা প্রায় ভেঙে পড়ল। আহনাফ তাকে ধরে ফেলল। ম্যাডাম প্লিজ নিজেকে সামলান। স্যার ঠিক হয়ে যাবেন। আপনাকে এখন শক্ত থাকতে হবে। সব আমার জন্য হয়েছে। আমি বাবার এই অবস্থার জন্য দায়ী। আমি যদি ওনার সাথে ওভাবে ঝগড়া না করতাম। এখন এসব ভেবে লাভ নেই ম্যাডাম, এখন স্যারের সুস্থতাটাই সবচেয়ে বড় কথা। কিছুক্ষণ পর একজন নার্স বেরিয়ে এসে বলল, রোগী আপনাদের সাথে কথা বলতে চান, তবে প্লিজ ওনাকে কোনো রকম উত্তেজিত করবেন না। আরিশা আর আহনাফ দৌড়ে ভেতরে ঢুকলো। আশরাফ চৌধুরী নাকি মুখে অক্সিজেন মাস্ক লাগানো, হাতে স্যালাইন চলছে। তিনি খুব দুর্বলভাবে তাদের দিকে তাকালেন। আরিশা, মা আমার কাছে আয়। বাবা, তুমি ঠিক হয়ে যাবে বাবা, কিচ্ছু হবে না তোমার। আমার সময় হয়তো শেষ হয়ে এসেছে মা। আমি যাওয়ার আগে তোকে একটা নিরাপদ হাতে তুলে দিয়ে যেতে চাই। কি সব বলছো বাবা? তোমার কোথাও যাওয়া হবে না, তুমি আমার সাথেই থাকবে। আনাফ, বাবা এদিকে এসো।
আমার একটা শেষ ইচ্ছা আছে, তুমি কি রাখবে? স্যার আপনি প্লিজ এমন কথা বলবেন না। আপনার যা আদেশ আমি তাই করব। আপনি শুধু সুস্থ হয়ে যান। আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিয়ে যেতে চাই বাবা। তিনি আরিশার হাতটা আহনাফের হাতের উপর রেখে দিলেন। আমি জানি একমাত্র তুমিই পারবে ওকে সামলাতে, একমাত্র তুমিই পারবে ওকে জীবনের বাস্তবতা শেখাতে। প্লিজ বাবা, আমার এই শেষ ইচ্ছাটা তুমি ফেলো না। আমার মেয়েটাকে তুমি বিয়ে করো। এই অপ্রত্যাশিত প্রস্তাবে আরিশা এবং আহনাফ দুজনেই বজ্রহতের মতো স্তব্ধ হয়ে গেল। বাবা, এটা তুমি কি বলছো? আমি আহনাফকে বিয়ে করব? তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে? এটা অসম্ভব। স্যার আপনি প্লিজ শান্ত হন। আপনার শরীরে কিন্তু চাপ পড়ছে। আমার হাতে আর সময় নেই। যদি যদি তোরা আমার এই শেষ ইচ্ছাটা পূরণ না করিস, আমি হয়তো শান্তিতে মরতেও পারবো না। তার কথা বলার সাথে সাথেই মনিটরে বিপ বিপ শব্দটা দ্রুত হতে শুরু করলো। বাবা, বাবা। ডাক্তার, নার্স। ডাক্তার আর নার্সরা ছুটে এলেন। তারা আরিশা আর আহনাফের বাইরে যেতে বললেন। বাইরে বেরিয়ে আরিশা কান্নায় ভেঙে পড়ল। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। একদিকে তার বাবার জীবন, আরেকদিকে তার নিজের জীবন। সে আহনাফকে তার বাবার চাকর ছাড়া আর কিছুই মনে করে না। তাকে বিয়ে করার কথা সে স্বপ্নেও ভাবতে পারে না। ম্যাডাম আমি জানি আপনি কি ভাবছেন। আপনি চিন্তা করবেন না। আমি স্যারের সাথে কথা বলবো। উনি সুস্থ হলেই আমি ওনাকে বোঝাবো যে এটা। আর যদি বাবা সুস্থ না হন? তার কণ্ঠস্বর ছিল তীব্র, ধারালো। সে আহনাফের দিকে এমনভাবে তাকালো যেন তার সব রাগের কারণ এই আহনাফই। শোনো, আমি তোমাকে বিয়ে করতে রাজি, কিন্তু আমার কয়েকটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ, শর্ত। প্রথমত, এই বিয়েটা হবে একটা নাটক, শুধু আমার বাবার জন্য। দ্বিতীয়ত, এই বিয়েটা হবে মাত্র 1 বছরের জন্য, একটা চুক্তি। ঠিক 1 বছর পর কোনো প্রশ্ন না করে, কোনো দাবি দেওয়া না করে তুমি আমাকে ডিভোর্স দিবে এবং আমার জীবন থেকে চিরদিনের মতো চলে যাবে। আহনাফ চুপ করে রইল। কি হলো, কথা বলছো না কেন? তোমার তো খুশি হওয়ার কথা। আমার মতো একজন মেয়েকে বিয়ে করার সুযোগ পাচ্ছ, সাথে আমার বাবার সব সম্পত্তি। এর চেয়ে বড় পাওয়া তো তোমার জীবনে আর কিছু হতে পারে না, তাই না? আরশার এই অপমানজনক কথাই আহনাফের আত্মসম্মানে তীব্র আঘাত লাগলো। সে তার বসের জীবনের কথা ভেবে আর কোনো উপায় না দেখে রাজি হয়ে গেল। ঠিক আছে ম্যাডাম, আমি আপনার সব শর্তে রাজি, কিন্তু আমারও একটা শর্ত আছে। তোমার আবার কি শর্ত? এই 1 বছর আমি আপনার বাবার সামনে নয়, সব সময় আপনার আইনসম্মত স্বামী হিসেবে থাকব। আর এই 1 বছরে আপনি আমাকে তাড়ানোর যত চেষ্টাই করুন না কেন, আমি আপনার জীবন ছেড়ে কোথাও যাব না। বরং আমি আপনার জীবনটাকেই বদলে দেওয়ার চেষ্টা করব। পারবেন তো এই চ্যালেঞ্জটা নিতে ম্যাডাম? আয়শা তার চোখের দিকে তাকিয়ে দেখল, সেই চোখে আগুন জ্বলছে। সে একটা তাচ্ছিলের হাসি হেসে বলল, দেখা যাবে কে কার জীবন বদলায়। সেই হাসপাতালের করিডোরেই দুটো ভিন্ন মেরুর মানুষ তাদের জীবনের সবচেয়ে অদ্ভুত চুক্তিটা করেই ফেলল। একজন তার বাবার জীবন বাঁচানোর জন্য, আরেকজন তার বসের প্রতি বিশ্বস্ততার জন্য। কিন্তু তারা কেউই জানতো না এই চুক্তি তাদের জীবনকে এমনভাবে জড়িয়ে ফেলবে যা তারা কোনোদিনও কল্পনা করতে পারেনি। 2 দিন পর আশরাফ চৌধুরী কিছুটা সুস্থ হয়েছে। বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতা এবং লোক দেখানো হাসি খুশি ভাব বজায় রাখার পর রাত প্রায় 1টার সময় আরিশা তার নিজের ঘরে ঢুকলো। যদিও এখন আর ঘরটা শুধু তার একার নয়, ঘরটা ফুল দিয়ে সুন্দর করে সাজানো, যা তার বিরক্তিকে আরও বাড়িয়ে দিচ্ছে। সে কোনো দিকে না তাকিয়ে সোজা তার ওয়াকিন ক্লোজেটের দিকে হেঁটে গেল এবং ভেতর থেকে একটা ফাইল হাতে নিয়ে বেরিয়ে এলো। ঠিক তখনই আহনাফ ঘরে ঢুকলো। তার পরনে শেরওয়ানি, মুখে এক ধরনের শান্ত পরিশ্রান্ত অভিব্যক্তি। সে দরজাটা বন্ধ করে আরিশার দিকে তাকালো। অবশেষে নাটকের প্রথম অঙ্কটা শেষ হলো। সত্যি বলতে ম্যাডাম, আপনার অভিনয়ের দক্ষতা কিন্তু অসাধারণ। আপনার বাবা তো একবারের জন্যেও বুঝতে পারেননি যে আপনি কতটা খুশি হয়েছেন এই বিয়েতে। চুপ করো, একদম চুপ। আমার অভিনয় নিয়ে তোমাকে সার্টিফিকেট দিতে হবে না, আর আমাকে ম্যাডাম বলে ডাকারও কোনো প্রয়োজন নেই। আমার নাম আরিশা। ও তাই নাকি? আমি তো ভেবেছিলাম বিয়ের পরও আপনি আমার বসই থাকবেন। যাক, নাম ধরে ডাকার পারমিশন দেওয়ার জন্য ধন্যবাদ। আরিশা,
তবে আমি কিন্তু আপনাকে এখনো ম্যাডামই ডাকবো, কারণ এই মুহূর্তে আপনি আমার জীবনের সবচেয়ে জটিল অ্যাসাইনমেন্ট, যা আমাকে 1 বছরের মধ্যে সমাধান করতে হবে। তার এই মজার মন্তব্য শুনে আরিশার মেজাজ আরও খারাপ হয়ে গেল। সে তার হাতে থাকা ফাইলটা বিছানার উপর ছুঁড়ে দিয়ে বলল, তোমার ফালতু কথা শোনার জন্য আমার কাছে সময় নেই। আগে এই কাগজগুলোতে সই করো। আহনাফ এগিয়ে গিয়ে ফাইলটা খুলো। ভেতরে নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারের উপর ইংরেজিতে টাইপ করা একটা চুক্তিপত্র। সে ভুরু কুঁচকে পড়তে শুরু করলো। Agreement of marriage for a limited period. Repeat. Terms and condition. This marriage is solely a contractual obligation to fulfill the wish of Mr. Ashraf Chowdhury and holds no emotional and personal value. Mr. Ahnaf will maintain a respectable physical distance from Mrs. Arisha at all times. The bedroom will be shared, but he will be restricted to the couch. Neither party shall interfere in the personal, social, or professional life of the others. Mr. Ashraf will not claim any right to the properties or assets of Mrs. Arisha or Mr. Ashraf Chowdhury. After the successful completion of 335 days from the date of signing, both parties will mutually agree to a divorce without any claims, questions, and alimony. চুক্তিপত্রটা পড়া শেষ করে আহনাফ মুখ তুলে হাসল, এমন এক হাসি যা আরিশার অহংকারে গিয়ে বিতল। হাসছো কেন? আমার কথাগুলো কি তোমার কাছে জোক মনে হচ্ছে? জোক না, তবে বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে, বিশেষ করে এই 2 নম্বর পয়েন্টটা, হি উইল বি রেস্ট্রিক্টেড টু দ্য কোচ। বাহ, আমার মতো একজন সাধারণ কর্মচারীর জন্য আপনি সোফার ব্যবস্থা করছেন, এটাই তো অনেক ম্যাডাম। আমি তো ভেবেছিলাম আমাকে হয়তো ফ্লোরে ঘুমাতে বলবেন। আপনার এই মহানুভবতায় আমি মুগ্ধ। আমার সাথে ব্যঙ্গ করবে না আহনাফ। যা লেখা আছে তা যদি তোমার মঞ্জুর হয় তাহলে সই করো, না হলে এক্ষুনি আমার ঘর থেকে বেরিয়ে যাও। বাবাকে আমি যা বোঝার বুঝিয়ে নেব। আরে আরে, চড়ছেন কেন? আহনাফ তার শেরওয়ানির পকেট থেকে একটা কলম বের করলো। আপনার মতো একজন সুন্দরী মহিলার সাথে এক ছাদের নিচে থাকার সুযোগ পাচ্ছি, তাও আবার এমন ভিআইপি সোফায় ঘুমানোর ব্যবস্থা। এমন অফার কি কেউ ছাড়ে? আমি তো রাজি। সে কোনো দ্বিধা না করে হাসি মুখে চুক্তিপত্রের নিচে নির্দিষ্ট স্থানে সই করে দিল। এই নিন, আপনার দরখাস্ত লিখে দিলাম। আরিশা কাগজটা হাতে নিয়ে দেখলো আহনাফ সত্যি সই করেছে। সে কিছুটা অবাক হলো। সে ভেবেছিল আহনাফ হয়তো আপত্তি করবে, দর কষাকষি করার চেষ্টা করবে। গুড, আশা করি তুমি তোমার কথা রাখবে। অবশ্যই রাখবো। আহনাফ চৌধুরী, থুক্কু চৌধুরী তো আপনার বাবা, মানে আহনাফ রহমান চৌধুরী কথা দিলে সেই কথা রাখে। তবে এই চুক্তিপত্রটা আমার কাছে কিছুটা অসম্পূর্ণ মনে হচ্ছে ম্যাডাম। মানে কিসের অসম্পূর্ণ? মানে হলো, এখানে তো শুধু আমার করণীয়গুলোই লেখা আছে, আপনার তো কিছুই লেখা নেই। আমার কিছু করার নেই। আমি আরিশা চৌধুরী, আমি কোনো নিয়ম মানি না, আমি নিয়ম তৈরি করি। সে তো আপনি আপনার বাবার রাজ্যে করেন ম্যাডাম। আহনাফ তার দিকে এক পা এগিয়ে এসে বলল, কিন্তু এই ঘরটা, এই সম্পর্কটা এখন থেকে আমারও রাজ্য, আর আমার রাজ্যে আমারও কিছু নিয়ম থাকবে। তার এই অপ্রত্যাশিত কৃতিত্বের সুরে আর সে কিছুটা থমকে গেল। আমি আপনার মতো এতগুলো শর্ত দেব না, আমার শর্ত থাকবে মাত্র একটা। সে আরিশার হাত থেকে কলমটা নিয়ে চুক্তিপত্রের নিচে খালি জায়গায় বড় বড় করে লিখল, ক্লজ বাই মিস্টার আহনাফ, ডিউরিং দিস 1 year period Mrs. Arisha will be obligated to listen to and follow every reasonable instruction given by her lawfully wedded husband, Mr. Ahnaf. লিখে সে আরিশার দিকে তাকিয়ে বলল, পড়ে দেখুন, আশা করি আপনার বুঝতে কোনো অসুবিধা হবে না। আরিশা লেখাটা পড়ে রাগে বিস্ময়ে ফেটে পড়ল। হোয়াট? এর মানে কি? আমি তোমার সব কথা শুনতে বাধ্য থাকবো? তুমি কি নিজেকে আমার মালিক ভাবা শুরু করেছো? মালিক নয় ম্যাডাম,
স্বামী, আইন এবং ধর্ম দুটোই আমাকে এই অধিকার দিয়েছে। আপনি আমাকে আপনার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করতে বারণ করেছেন, আমিও করব না। কিন্তু এই 1 বছর আপনি আমার স্ত্রী, আর একজন স্ত্রী হিসেবে, একজন মানুষ হিসেবে আপনাকে কিছু দায়িত্ব পালন করতে হবে। আপনাকে জীবনের সেই বাস্তবতাগুলো শিখতে হবে যা আপনার বাবা আপনাকে শেখাতে পারেননি, আর সেই শিক্ষাটা আমি আপনাকে দেব। আমি এই শর্ত মানি না, এটা একটা অযৌক্তিক শর্ত। তাহলে আমিও আপনার কোনো শর্ত মানি না। আপনি যদি আমার স্ত্রী হিসেবে আমার কথা শোনার সামান্য সম্মানটুকু না রাখতে পারেন, তাহলে আমিও আপনার স্বামী হিসেবে সোফায় ঘুমানোর কোনো কারণ দেখি না। এখন সিদ্ধান্ত আপনার ম্যাডাম, হয় আপনি আমার এই একটা শর্ত মেনে নেবেন আর আমি আপনার 5টা শর্ত অক্ষরে অক্ষরে পালন করব, অথবা আপনি কিছুই মানবেন না, আমিও কিছুই মানব না। সেক্ষেত্রে এই বাসর রাতটা হয়তো আপনার জন্য খুব একটা সুখকর হবে না। আহনাফের এই সরাসরি বুদ্ধিদীপ্ত এবং প্রচ্ছন্ন হুমকির সামনে আরিশা বাকরুদ্ধ হয়ে গেল। সে বুঝতে পারছিল যে ছেলেটাকে সে তার বাবার নিরীহ অনুগত চাকর ভেবেছিল, সে আসলে ততটাও নিরীহ নয়। তার ভেতরও একটা জেদি, বুদ্ধিমান এবং কৃতিত্ব পরায়ণ সত্তা লুকিয়ে আছে। সে আগে গজরাতে গজরাতে কলমটা প্রায় ছিনিয়ে নিল, তারপর আহনাফের লেখা সত্যটার নিচে কাপা কাপা হাতে সই করে দিল। গুড গার্ল, তাহলে আমাদের চুক্তিটা আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো। আপনার জন্য শুভকামনা রইল ম্যাডাম, কারণ আগামী 365 দিন আপনার জন্য খুব একটা সহজ হবে না। এই বলে সে তার শেরওয়ানিটা খুলতে খুলতে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। আমি ফ্রেশ হয়ে আসছি, আপনি বরং আপনার জন্য বিছানাটা আর আমার জন্য সোফাটা গুছিয়ে ফেলুন। আমাদের চুক্তির প্রথম নিয়মটা তো আজ রাত থেকেই পালন করতে হবে, তাই না? আরিশা তার যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। তার মনে হচ্ছিল সে স্বেচ্ছায় এক বাঘের খাঁচে ঢুকে পড়েছে। সে ভেবেছিল আহনাফকে নাচাবে, কিন্তু এখন তার মনে হচ্ছে খেলাটা হয়তো উল্টো শুরু হয়ে গেছে। পরের দিন সকালে আরিশার ঘুম ভাঙল তার ফোনের অ্যালার্মের শব্দে নয়, বরং পেটের ভেতর চলতে থাকা ইঁদুর দৌড়ের কারণে। প্রচণ্ড কফি নেশা পেয়েছে তার। বিদেশে থাকার অভ্যাস, সকালের প্রথম ভোরে তার একমগ করা ব্ল্যাক কফি না হলে চলে না। কোথায় গেল? সকাল সকাল পালিয়েছে নাকি? এক রাতের শাসনেই ভয় পেয়ে গেছে। ভীতু একটা। সে ফ্রেশ হয়ে তার দামি সিল্কের নাইট গাউন পরে ঘর থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে গেল। তাদের বাড়ির প্রধান রাঁধুনি রহিমা খালা সাধারণত এই সময়েই তার জন্য কফি বানিয়ে রাখেন, কিন্তু রান্নাঘরে ঢুকে সে অবাক হয়ে গেল। রহিমা খালা, রহিমা খালা, কোথায় তুমি? আমার কফিটা দিয়ে যাও। সে কয়েকবার ডাকার পর যখন কোনো সাড়া পেল না, তখন সে বিরক্ত হয়ে বাড়ির ম্যানেজারের নম্বরে ফোন দিল। জামাল চাচা, বাড়ির সব কাজের লোক কোথায়? কেউ তো নেই, আর আমার কফি কে বানিয়ে দেবে? ম্যাডাম, আসলে বড় স্যার ফোন করেছিল, বলছেন বাড়ির সবাই কলেজের লোককে আজ থেকে 1 সপ্তাহের জন্য ছুটি দিয়ে দিতে। হোয়াট? ছুটি কেন? বাবার কি মাথা খারাপ হয়ে গেছে? তাহলে বাড়ির কাজ কে করবে, আর আমার দেখাশোনা কে করবে? ম্যাডাম, আহনাফ স্যার তো আছেন, বড় স্যার বলেছেন উনি নাকি আপনার সব দেখাশোনা করবেন। ফোনটা কেটে দিল আরিশা। রাগে তার শরীর জ্বলে যাচ্ছে। সে বুঝতে পারছিল এটা তার বাবারই কোনো নতুন চাল, আর এই চালের পেছনে মস্তিষ্কটা যে আহনাফের, সেটাও সে আজ করতে পারছিল। আহনাফ, আহনাফ কোথায় তুমি? সে চিৎকার করতে করতে পুরো বাড়ি খুঁজছিল। ঠিক তখনই দেখলো আহনাফ জগিংয়ের পোশাক পরে কানে হেডফোন লাগিয়ে ব্যায়াম করতে করতে বাড়ির বাগানের দিক থেকে আসছে। গুড মর্নিং ম্যাডাম, এত সকালে আমার নাম ধরে এমনভাবে ডাকাডাকি করছেন যে মনে হচ্ছে বাড়িতে আগুন লেগেছে। কোনো সমস্যা? সমস্যা? তুমি জিজ্ঞেস করছো কোনো সমস্যা কিনা? আরিশা তার সামনে এসে দাঁড়ালো। বাড়ির সব কাজের লোককে ছুটি দিয়েছে কেন? এটা নিশ্চয়ই তোমার বুদ্ধি, তাই না? বাবাকে তুমিই উস্কেছো। আমি? ছি ম্যাডাম, আমি কেন আপনার বাবার মতো একজন সম্মানীয় মানুষকে উস্কানি দিতে যাব? উনি হয়তো চেয়েছেন আপনি আপনার নতুন সংসারটা নিজের হাতে গুছিয়ে নিন, একজন আদর্শ স্ত্রীর মতো। এতে তো আমার কোনো দোষ নেই। আদর্শ স্ত্রী মাই ফুট। আমি এসব নাটক করতে পারবো না। আমি এখন কফি খাবো। যাও আমার জন্য কফি বানিয়ে আনো। সরি ম্যাডাম, এটা তো আমাদের চুক্তির বাইরে। চুক্তিতে লেখা আছে আমি আপনার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করব না।
আর কফি বানানোটা তো আপনার খুবই ব্যক্তিগত একটা ব্যাপার। তাছাড়া আমার শর্ত অনুযায়ী আপনাকে আমার কথা শুনতে হবে। আর আমার প্রথম নির্দেশ হলো, আজ থেকে আপনি আপনার নিজের কাজগুলো নিজেই করার চেষ্টা করবেন। চলুন শুরুটা কফি দিয়েই করা যাক। আমি পারবো না। চেষ্টা তো করুন। আপনার মতো ব্রিলিয়েন্ট মেয়ের কাছে এক কাপ কফি বানানো তো কোনো ব্যাপারই না, নাকি আমি ভুল বললাম? আরশার আগে গজরাতে গজরাতে রান্নাঘরে ঢুকলো। সে ইউটিউবে হাউ টু মেক ব্ল্যাক কফি লিখে সার্চ দিয়ে আনাড়ির মতো কাজ শুরু করলো। কফি বিনসের বদলে সে ভুলে চায়ের পাতা মিশিয়ে দিল, পানির জায়গায় দুধ ঢেলে দিল, আর চিনি বয়াম খুলতে গিয়ে অর্ধেক চিনি মেঝেতে ফেলে দিল। আহনাফ দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে হাতে একটা আপেল খেতে খেতে পুরো দৃশ্যটা উপভোগ করছিল আর মিটিমিটি হাসছিল। বাহ, কী দৃশ্য! চৌধুরী গ্রুপের ভবিষ্যৎ উত্তরাধিকারী আজ রান্নাঘরে যুদ্ধ করছেন। আজকের এই ঐতিহাসিক মুহূর্তটা তো ছবি তুলে ফ্রেমে বাঁধিয়ে রাখা উচিত। আপনার বাবা দেখলে খুব খুশি হতেন। তুমি যদি এখন এখান থেকে না যাও, তাহলে তোমার মাথার উপরে আমি এই গরম পানিটা ঢেলে দিব। অবশেষে অনেক যুদ্ধ করার পর সে মেশিনে সব কিছু সেট করে বাটনটা অন করলো, কিন্তু মেশিনের ভেতর থেকে অদ্ভুত ঘরঘরে একটা শব্দ, কফির বদলে একটা কালো পোড়া গন্ধযুক্ত তরল পদার্থ বেরিয়ে আসতে লাগলো। আরিশা হতাশ হয়ে বিরক্ত হয়ে রান্নাঘরের স্ল্যাবের উপর রাখা একটা খালি মগ তুলে নিয়ে আহনাফের দিকে ছুঁড়ে মারার জন্য হাত তুলো, আমি আর পারছি না। কিন্তু মগটা তার হাত থেকে বের হওয়ার আগে আহনাফ ঝড়ে পেকে তার কাছে এসে তার হাতটা ধরে ফেল। না ম্যাডাম, এত সহজে হার মানলে তো চলবে না। তার স্পর্শে আরিশার শরীরটা মুহূর্তে কেঁপে উঠল। সে দ্রুত তার হাতটা ছাড়িয়ে নিল। জিনিসপত্র নষ্ট করা ভালো না ম্যাডাম, রাগ করে নিজের ক্ষতি করাটা বোকামি। আর তাছাড়া এই মগগুলো তো আপনার বাবার টাকা দিয়ে কেনা, তাই না? নিজের বাবার টাকা এইভাবে নষ্ট করা কি ঠিক? আরিশা কোনো উত্তর দিতে পারল না। সে হতাশ হয়ে একটা চেয়ারে বসে পড়ল। যেই মেয়ে সামান্য এক কাপ কফিও ঠিকমতো বানাতে পারে না, সে নাকি আমাকে 1 বছরের মধ্যে তার জীবন থেকে তাড়িয়ে ছাড়বে। আপনার এই আত্মবিশ্বাসটা সত্যি প্রশংসার যোগ্য ম্যাডাম। তার এই ব্যঙ্গাত্মক প্রশংসায় আরিশার চোখে জল চলে এলো। সে জীবনের প্রথমবার নিজের উপর এতটা অসহায় বোধ করছিল। আহনাফ তার এই অবস্থা দেখে আর মজা করল না। সে নিজে কফি মেকারটা পরিষ্কার করলো এবং কয়েক মিনিটের মধ্যেই দুটো ধোয়া ওঠা ব্ল্যাক কফির মগ তৈরি করলো। একটা মগ আরিশার সামনে রেখে বলল, নিন, খেয়ে নিন। আর হ্যাঁ, আজ থেকে প্রতিদিন সকালে 1 ঘন্টা করে আপনার রান্না শেখার ক্লাস হবে, আর আপনার টিচার হব আমি। এটাও কিন্তু আমার সেই শর্তেরই অংশ। ম্যাডাম, আমার কথা তো আপনাকে শুনতেই হবে। আরিশা কোনো কথা না বলে চুপচাপ কফির মগে চুমুক দিল। কফিটা হয়তো একটু বেশি তেতো ছিল, কিন্তু সেই মুহূর্তে আহনাফের বানিয়ে দেওয়া ওই কফিটাই তার কাছে অমৃতের মতো মনে হচ্ছিল। সে বুঝতে পারছিল এই ছেলের সাথে লড়াইটা তার জন্য খুব একটা সহজ হবে না। সেদিন বিকেলে আরিশা যখন তার ঘরে বসে রাগে গজাতে গজাতে অনলাইন শপিং সাইটে তার বাতিল হয়ে যাওয়া ক্রেডিট কার্ডগুলো চেষ্টা করছিল, তখন আহনাফ বাড়ির পেছনে লনে গেল। সেখানে সুইমিং পুলের পাশে বসে তার শ্বশুরমশাই জনাব আশরাফ চৌধুরী চিন্তিত মুখে চা খাচ্ছিলেন। কি খবর আঙ্কেল? আপনাকে দেখে তো মনে হচ্ছে দেশের সব শেয়ার মার্কেটে ধস নেমেছে। আর বলো না বাবা, মেয়ের চিন্তায় আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে। ও কি খুব বেশি রাগারাগি করছে? তোমাকে খুব বিরক্ত করছে, তাই না? আরে ধুর, আপনার মেয়ে তো একটা বিড়াল ছানা, শুধু শুধু মিউমিউ করে, কামড়ানোর সাহস নেই। আপনি একদম চিন্তা করবেন না। মিশন ইম্পসিবল আমার হাতে যখন পড়েছে, তখন তো এটা মিশন পসিবল হবেই। তোমার উপর আমার সেই বিশ্বাসটা আছে বাবা, কিন্তু মাঝে মাঝে আমারই খুব কষ্ট হয়। মেয়েটাকে কোনোদিনও কোনো কষ্ট দিইনি। এখন আপনি ওকে কষ্ট দিচ্ছেন না আঙ্কেল, আপনি ওকে জীবনের জন্য তৈরি করছেন। একটা পাথরের মূর্তিকেও তো সুন্দর আকৃতি দেওয়ার জন্য ছেনি হাতুড়ির আঘাত সহ্য করতে হয়, তাই না? আপনার মেয়ে তো হীরের টুকরো, শুধু একটু ঘষা মাজা করতে হবে, এই আর কি। আহনাফের এই কথাই আশরাফ চৌধুরীর মুখটা উজ্জ্বল হয়ে উঠল। তবে একটা কথা বলতেই হয় আঙ্কেল। কি কথা? আপনার সেই হার্ট অ্যাটাকের অভিনয়টা কিন্তু অস্কার পাওয়ার মতো ছিল। আমি তো এক মুহূর্তের জন্য সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম আপনি বিজনেসের
পাশাপাশি অভিনয়ে চেষ্টা করলে কিন্তু ভালোই করতেন, বলিউডে চান্স পেয়ে যেতেন। এই কথাই আশরাফ চৌধুরী হো হো করে হেসে উঠলেন। কি করব বাবা, দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, কিন্তু আমার তো একটাই গরু, তাকে তো লাইনে আনতেই হবে, তাই না? যাকে বলো, তোমার প্ল্যান অনুযায়ী তো সবকিছু হচ্ছে। একদম পারফেক্টলি আঙ্কেল। অপারেশন আরিশার প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে। কাজের লোক ছুটি, ক্রেডিট কার্ড বন্ধ। আজ সকালে তো নিজের হাতে কফি বানাতে গিয়ে প্রায় রান্নাঘরেই আগুন লাগিয়ে দিচ্ছিল। বলো কি? হ্যাঁ, এরপর থেকে প্রতিদিন সকালে 1 ঘন্টা করে রান্নার ক্লাস নেব আমি। তারপর ওকে লোকাল বাসে চড়াবো, মাসের খরচের হিসাব করতে শেখাবো। দেখবেন কয়েক মাসের মধ্যেই আপনার অহংকারী প্রিন্সেস মেয়েটা একজন দায়িত্বশীল সংসারী রানী হয়ে উঠবে। শুধু আপনি আপনার দিক থেকে শক্ত থাকবেন। ও যতই কান্নাকাটি করুক, আপনি কিন্তু একদমই মন গলাবেন না। সেজন্য তো তোমাকে বেছে নিয়েছি বাবা, আমি জানি তুমিই পারবে। আমার মেয়েটার জীবনটা গুছিয়ে দেওয়ার দায়িত্বটা এখন তোমার হাতেই দিয়ে দিলাম। আপনি নিশ্চিন্তে থাকুন আঙ্কেল, আমি আমার বসের দেওয়া সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে প্রিয় অ্যাসাইনমেন্টটা খুব যত্ন করে শেষ করব বস। দুজনেই একসাথে হেসে উঠল। তাদের এই হাসি আর আত্মবিশ্বাসী কথোপকথনই বলে দিচ্ছিল যে আরিশার সামনের দিনগুলো খুব একটা সহজ হবে না। তার শিক্ষকদের পরিকল্পনা যে অনেক দূর পর্যন্ত বিস্তৃত। কয়েকদিন ধরে বাড়িতে বন্দি জীবন কাটানোর পর আরিশার অবস্থা প্রায় পাগল হওয়ার মতো। তার ক্রেডিট কার্ড ব্লক, গাড়ি নেই, ইন্টারনেট সংযোগও ইচ্ছাকৃতভাবে স্লো করে দেওয়া হয়েছে। আহনাফের শাসন আর রান্না শেখানোর ক্লাসে সে অতিষ্ঠ। অবশেষে সে আহনাফকে সবার সামনে অপমান করার এবং তার আসল অর্থনৈতিক অবস্থা দেখিয়ে দেওয়ার জন্য একটা মোক্ষম সুযোগ পেল। শোনো, আমি আজ শপিংয়ে যাব। আহনাফ সোফায় বসে ল্যাপটপে কাজ করতে করতে বলল, বাহ, খুব ভালো কথা, কিন্তু যাবেন কিভাবে? আপনার তো গাড়ি নেই। নাকি হেঁটে হেঁটে নিউ মার্কেট যাওয়ার প্ল্যান করছেন? ফাজলামো করবে না, তুমি আমাকে নিয়ে যাবে। আমি আপনার সাথে শপিংয়ে? ম্যাডাম, এটা তো আমাদের চুক্তির বাইরে। তাছাড়া আপনার তো ক্রেডিট কার্ডও নেই। শপিং করবেন কিভাবে? নাকি উইন্ডো শপিংয়ের নতুন ট্রেন্ড চালু করতে যাচ্ছেন? আমার ক্যাশ টাকা আছে, আর তুমি আমাকে নিয়ে যেতে বাধ্য, কারণ তোমার শর্ত অনুযায়ী তুমি আমার আইনসম্মত স্বামী, আর একজন স্বামীর দায়িত্ব হলো তার স্ত্রীর সব শখ পূরণ করা। বাহ, প্রয়োজন হলে আপনি আইনও খুব ভালো বোঝেন দেখি। ঠিক আছে, চলুন। আপনার যখন এতই শখ হয়েছে, তখন আপনার গরিব স্বামীর সাথে শপিং করার অভিজ্ঞতাটাও একবার হয়ে যাক। আহনাফ জানতো এটা আরিশার পাতা কোনো নতুন ফাঁদ, কিন্তু সে এই খেলার জন্য প্রস্তুত ছিল। গুলশানের একটি বিলাসবহুল শপিং মল। অবশেষে তারা শপিং মলে চলে এলো। আহনাফ আর আরিশা যখন শপিং মলের সবচেয়ে দামি ডিজাইনার ব্র্যান্ডের শোরুমে লাক্সে ঢুকলো, তখন সেখানে আগে থেকেই উপস্থিত ছিল আরিশার হাই সোসাইটির 2 বান্ধবী, শায়লা এবং রিয়া। দেখে বোঝা যাচ্ছে সব কিছু পূর্ব পরিকল্পিত। শায়লা আরিশাকে জড়িয়ে ধরে নাটকীয়ভাবে বলল, ও মাই গড, আরিশা তুই এখানে? আমি তো ভাবতেই পারিনি, বিয়ের পর তোকে আর দেখতেই পেলাম না। তোর বাবা তোকে একেবারে গৃহবন্দী করে রেখেছে শুনলাম। আহনাফের দিকে তাচ্ছিলের দৃষ্টিতে তাকিয়ে বলে, আর ইনিই বুঝি তোর সেই হাজবেন্ড? হাই, আমি রিয়া। হ্যালো, আমি আহনাব, আরিশার হাজব্যান্ড এবং ওর বাবার ভাষায় ওর সামলানেওয়ালা। আপনাদের সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগলো। আহনাফের এই সহজ উত্তরে মেয়েরা কিছুটা থমকে গেল। তার ভেবেছিল আহনাফ হয়তো অস্বস্তিতে পড়বে। তোরা এখানে কি করছিস? আর বলিস না, নতুন কালেকশন এসেছে তাই দেখতে এলাম। তুইও তো শপিং করতে এসেছিস তাই না? চল একসাথে দেখি। আহনাফ ভাইয়া, আপনি কি আমাদের সাথে জয়েন করবেন নাকি এখানে দাঁড়িয়ে বোর হবেন? আরে, বোর হব কেন? আমার স্ত্রীর পছন্দ অপছন্দ সম্পর্কে তো আমারও জানা দরকার, তাই না? প্লিজ ক্যারি অন। এরপর শুরু হলো আরিশার আসল খেলা। সে ইচ্ছে করে শোরুমের সবচেয়ে দামি এবং সবচেয়ে এক্সক্লুসিভ পোশাকগুলো একটা একটা করে ট্রাই করতে লাগলো এবং আহনাফকে দেখে মতামত জানতে চাইল। আহনাফ, দেখো তো এই ড্রেসটা কেমন লাগছে আমার। এটার দাম মাত্র 2.5 লাখ টাকা। ড্রেসটা সুন্দর, কিন্তু আমার মনে হয় এটার রংটা
আপনার ব্যক্তিত্বের সাথে ঠিক যাচ্ছে না। আপনাকে লালের চেয়ে কালো রঙে বেশি মানায়, তাই না? শাইলা ফিস করে রিয়াকে বলে, দেখেছিস, দাম শুনে ছেলেটার মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে, এখন রং নিয়ে বাহানা করছে। ওকে ফাইন, তাহলে এটা দেখো। সে এবার একটা কালো রঙের গাউন পরে বেরিয়ে এলো। এটার দাম 3 লক্ষ টাকা। এটা পছন্দ হয়েছে? এটার ডিজাইনটা খুব ভালো, কিন্তু কাপড়টা আমার ঠিক পছন্দ হচ্ছে না। কেমন যেন সিনথেটিক লাগছে। আপনার স্কিনের জন্য হয়তো আরামদায়ক হবে না। হোয়াট? সিনথেটিক? ভাইয়া, এটা পিওর ইটালিয়ান সিল্ক। আপনি কাপড় চেনেন তো? চিনি তো বটেই। সে সেলসম্যানকে ডেকে বলল। এক্সকিউজ মি, এই পোশাকটার ম্যাটেরিয়াল কম্পোজিশনটা একটু বলবেন? সেলসম্যান ট্যাগ দেখে ইতস্তত করে বলল, স্যার, এটা আসলে 90% সিল্ক আর 10% পলিস্টার মিক্স। দেখলেন তো রিয়া, আপনার চোখ কিন্তু জহুরির চোখ। ভেজালটা ঠিক ধরে ফেলি। এই ঘটনায় আয়শা আর তার বন্ধুরা বেশ অপমানিত বোধ করল। আয়শা এবার জেদের বসে প্রায় 10-12টা দামি পোশাক, জুতো আর ব্যাগ পছন্দ করে ফেল। আমার এগুলো সবই পছন্দ হয়েছে, প্যাক করে দিন। সে বিলিং কাউন্টারে গিয়ে এমন একটা ভাব করলো যেন সে তার ওয়ালেট খুঁজছে। ও শিট, আমি তোমার ওয়ালেট টানতে ভুলে গেছি আহনাফ। তোমার কাছে তো টাকা আছে, তাই না? আজকের বিলটা তুমি দিয়ে দাও প্লিজ, আমি তোমাকে পরে দিয়ে দিব। শাইলা আর রিয়া মুখ টিপে হাসছিল। তারা জানে একজন সাধারণ কর্মচারীর পক্ষে এতগুলো টাকার বিল দেওয়া অসম্ভব। এটাই ছিল তাদের মূল পরিকল্পনা। ম্যাডাম, আপনার টোটাল বিল হয়েছে 12,50,000 টাকা। ওকে, কার্ডে পে করা যাবে তো? আহনাফ তার পকেট থেকে একটা সাধারণ ব্যাংকের ডেবিট কার্ড বের করলো। আয়শা তার ছেলের হাসি হেসে বলল, তোমার এই সাধারণ কার্ডে কি এত টাকা আছে? চেষ্টা করে দেখতে তো আর দোষ নেই, তাই না? সে কার্ডটা সোয়াইপ মেশিনে প্রবেশ করলো এবং পিন নাম্বার দিল। কয়েক মুহূর্তের নীরবতা। আয়শা আর তার বন্ধুরা অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন ট্রানজ্যাকশন ডিক্লাইন্ড লেখাটা স্ক্রিনে ভেসে উঠবে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মেশিন থেকে একটা রসিদ বেরিয়ে এলো। ট্রানজ্যাকশন অ্যাপ্লয়েড। কিভাবে সম্ভব তোমার কাছে এত টাকা? আমি গত 5 বছর ধরে এই কোম্পানিতে চাকরি করছি ম্যাডাম। সৎভাবে কাজ করলে টাকা কিছু জমানোই যায়, আর বাকিটা আজকের দিনের জন্য আমি অফিস থেকে আমার বেতনের 6 মাসের অগ্রিম নিয়ে রেখেছিলাম। সে আয়েশার দিকে ঝুঁকে এসে ফিস করে বলল, কারণ আমি জানতাম আপনি আজ আমাকে অপমান করার জন্য কোনো না কোনো পরিকল্পনা করবেনই। আপনার মতো একজন জিনিয়াসকে সামলানোর জন্য তো একটু বাড়তি প্রস্তুতি রাখতেই হয়, তাই না? আয়েশা আর তার বন্ধুদের মুখটা দেখার মতো হয়ে গিয়েছিল। তাদের সমস্ত পরিকল্পনা এক মুহূর্তে ধুলোয় মিশে গেছে। আহনাফ শপিং ব্যাগগুলো হাতে নিয়ে শোরুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। চলুন ম্যাডাম, আপনার শপিং তো শেষ, এখন আমার পালা। সে আয়েশাকে প্রায় টেনে নিয়ে শপিং মল থেকে বেরিয়ে সোজা উল্টো দিকে ফুটপাতে গেল। সেখানে রাস্তার পাশে হকাররা সস্তা টি শার্ট বিক্রি করছিল। আহনাফ সেখান থেকে দুটো সাধারণ সাদা রঙের টি শার্ট কিনল, দাম মাত্র 300 টাকা। দুটো টি শার্ট আয়েশার দামি পোশাকের ব্যাগের পাশে ধরে বলল, দেখুন ম্যাডাম, আপনার এই 12 লক্ষ টাকার পোশাকের পাশে আমার এই 300 টাকার টি শার্ট। কিন্তু সত্যি বলতে আমার কেন জানি মনে হচ্ছে আপনার ওই দামি পোশাকগুলোর চেয়ে আমার এই সস্তা টি শার্টের সম্মান অনেক বেশি। সে একটা টি শার্ট আয়েশার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা আপনার জন্য। মাঝে মাঝে খুব সাধারণ পোশাক পরেও অসাধারণ মানুষ হওয়া যায়, চেষ্টা করে দেখবেন। এই বলে সে আয়েশাকে সেখানে একা দাঁড় করিয়ে রেখে গাড়ির জন্য এগিয়ে গেল। আয়েশা হতবাক হয়ে একবার তার হাতের সস্তা টি শার্টটার দিকে, আরেকবার আহনাফের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। আর জীবনে প্রথমবার সে এমন একজন পুরুষের সামনে দাঁড়িয়ে আছে যাকে সে তার টাকা বা স্ট্যাটাস দিয়ে হারাতে পারেনি। আজ প্রথমবার তার মনে হলো আত্মসম্মানবোধ জিনিসটা হয়তো টাকার চেয়েও অনেক বেশি দামি। এই ঘটনাটি তার অহংকারের দেওয়ালে প্রথমবার এক শক্তিশালী আঘাত হানল। শপিং মলের ঘটনার পর থেকে আয়েশা প্রায় কথাই বন্ধ করে দিয়েছে আহনাফের সাথে। তার অহংকারে এমন এক আঘাত এর আগে কেউ কখনো করেনি। সে ভেবেছিল আহনাফকে সে টাকার জোরে হারিয়ে দেবে, কিন্তু খেলাটা উল্টো হয়ে গেছে। আহনাফের আত্মসম্মান আর বুদ্ধির কাছে সে হেরে গেছে।
এই নীরবতাই ছিল তার প্রতিবাদের ভাষা। পরের দিন সকালে। কি হলো ম্যাডাম, সকাল থেকে আপনার মুখটা এমন পাউরুটির মতো ফুলে আছে কেন? মৌনব্রত পালন করছেন নাকি? ভালোই তো, বাড়ির পরিবেশটা অন্তত শান্ত থাকবে। সকালে নাস্তার টেবিলে বসে আহনাব কথাগুলো বলল। আয়শা তার দিকে না তাকিয়ে নাস্তা করছিল। ও বুঝেছি, কালকের সেই 300 টাকার টি শার্টের শোকটা আপনি এখনো কাটিয়ে উঠতে পারেননি, তাই না? আরে ওটা তো আমি মজা করে দিয়েছিলাম। আপনি চাইলে ওটা দিয়ে রান্নাঘরের ঝুলও পরিষ্কার করতে পারেন, আমার কোনো আপত্তি নেই। আমার সাথে কথা বলার চেষ্টা করবে না, আর আমার পার্সোনাল বিষয়ে তো একদমই না। তোমার এই সস্তা উপহার তোমার কাছেই রাখো, আমার ওটার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন তো এখন অনেক কিছুরই পড়বে ম্যাডাম। আহনাব খুব শান্তভাবে একটা খাম আরশার দিকে এগিয়ে দিল। এই নিন, এটা আপনার এই মাসের পকেট মানি। পকেট মানি? এর মানে কি? আমার টাকার জন্য তোমার কাছে হাত পাততে হবে নাকি? হাত পাততে হবে না, তবে আমার দেওয়া নিয়মেই চলতে হবে। আপনার বাবা অর্থাৎ আমার শ্রদ্ধেয় শ্বশুর মশাই আপনার সমস্ত ক্রেডিট কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট সাময়িকভাবে ব্লক করে দিয়েছেন। হোয়াট? এটা অসম্ভব। বাবা এমনটা করতে পারে না। নিশ্চয়ই এটা তোমারই কোনো নতুন চাল। আপনি চাইলে আপনার বাবাকে ফোন করে জিজ্ঞেস করতে পারেন, তবে উনি হয়তো আপনার ফোন ধরবেন না, কারণ উনি এখন কোম্পানির একটা জরুরি মিটিংয়ের জন্য গাজীপুর গেছেন। আর যাওয়ার আগে আপনার আর্থিক এবং মানসিক স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্বটা তিনি আমার উপরই দিয়ে গেছেন। আরশা দ্রুত তার বাবাকে ফোন করলো, কিন্তু ফোনটা বন্ধ পেল। সে বুঝতে পারল সে পুরোপুরি আহনাবের পাতা ফাতে আটকে গেছে। খামটা খুলে, এর মধ্যে কত টাকা আছে? বেশি না, মাত্র 15,000 টাকা। 15,000? তুমি কি আমার সাথে মজা করছো? আমার তো একবেলার কফির বিলই এর চেয়ে বেশি আছে। এই টাকা দিয়ে আমি পুরো মাস চলবো কিভাবে? যেভাবে এই দেশের লক্ষ লক্ষ মধ্যবিত্ত পরিবারের মেয়েরা চলে ঠিক সেভাবেই এখন থেকে আপনাকে খরচের হিসাব করে চলতে হবে ম্যাডাম। কোনটা প্রয়োজন আর কোনটা বিলাসিতা তার পার্থক্যটা শিখতে হবে, এটাই বাস্তবতা। ওয়েলকাম টু দ্য রিয়াল ওয়ার্ল্ড। আরশা রাগে অপমানে খামটা প্রায় ছুঁড়েই ফেলে দিচ্ছিল, কিন্তু পরক্ষণেই তার মনে হলো এই মুহূর্তে এই টাকাটাই তার একমাত্র সম্বল। সে কোনো কথা না বলে খামটা নিয়ে হনন করে তার ঘরে চলে গেল। পরের দিন সকালে আরশা তার ভার্সিটির বন্ধুদের সাথে দেখা করার জন্য তৈরি হলো। সে ভেবেছিল আহনাবকে না বলে সে তার নিজের দামি গাড়িটা নিয়ে বেরিয়ে যাবে, কিন্তু গ্যারেজে গিয়ে সে দেখল তার শখের অডি গাড়িটা সেখানে নেই। ফোনে আহনাবকে বলে, আমার গাড়ি কোথায় আহনাফ? কোন গাড়ি ম্যাডাম? ও, ওই খেলনাটার কথা বলছেন? ওটা তো আমি সার্ভিসিংয়ে পাঠিয়ে দিয়েছি। গাড়ির স্বাস্থ্যেরও তো যত্ন নিতে হয়, তাই না? মিথ্যা কথা বলবে না। আমি জানি তুমি ইচ্ছে করে এটা করেছো। এখন আমি আমার বন্ধুদের সাথে দেখা করতে যাব কিভাবে? কেন? যাওয়ার তো অনেক উপায় আছে। উবার আছে, সিএনজি আছে, অথবা আপনি চাইলে আমার মতো সাধারণ মানুষের বাহনও ব্যবহার করতে পারেন। মানে? ফোনটা কেটে দিল আহনাব। আরশার আগে গজরাতে লাগলো। সে প্রথমে ভাবল সে যাবেই না, কিন্তু বন্ধুদের কাছে ছোট হয়ে যাওয়ার ভয় সে শেষ পর্যন্ত বাসে যাওয়ার সিদ্ধান্ত নিল। আরশা যখন তার জীবনে প্রথমবার একটা বাস স্টপে এসে দাঁড়ালো, তখন তার অবস্থা দেখার মতো। তার পরনে দামি পোশাক, চোখে সানগ্লাস, হাতে গুচির ব্যাগ, আর তার চারপাশে সাধারণ মানুষের ভিড়, ঠেলাঠেলি আর হট্টগোল। বিবি করে বলে, ছি, কি নোংরা জায়গা! মানুষজন কেমন করে তাকিয়ে আছে, আর বাসগুলো দেখতে কি ভয়ঙ্কর, মনে হচ্ছে এক্ষুনি ভেঙে পড়বে। কিছুক্ষণ পর একটা বাস এসে থামতে পেছনে মানুষের ধাক্কায় সে প্রায় পড়ে যাচ্ছিল। সে কোনো মতে নিজেকে সামলে প্যারে দৌড়ে বাসের লেডিস সিটে গিয়ে বসলো, কিন্তু তার দুর্ভোগের তখনও অনেক বাকি। বাসের কন্ডাক্টর বলে, এই যে আপা, ভাড়াটা দেন। কত ভাড়া? 15 টাকা। আর সে তার পার্স খুলে দেখলো তার কাছে সবচেয়ে ছোট নোটটাই হলো 500 টাকার। সে নোটটা এগিয়ে দিতেই কন্ডাক্টর এমনভাবে তাকালো যেন সে কোনো ভিন গ্রহের প্রাণী দেখছে। ভাঙটি টাকা নাই আপা, নামেন। 15 টাকার লগে 500 টাকা নিয়ে বাসে উঠছে নবাবের বেটি। এই কথায় বাসের অনেকেই তার দিকে তাকিয়ে হাসাহাসি করতে লাগলো। আর সে অপমানে লজ্জায় পেয়ে কেঁদেই ফেলছিল। সে যখন বাস থেকে নামতে যাবে
ঠিক তখনই তার পাশের সিটে বসা এক ভার্সিটির মেয়ে তার ভাড়াটা দিয়ে দিল। বাকি রাস্তাটা সে চুপ করে বসে রইল। মানুষের ধাক্কা, কন্ডাক্টরের চিৎকার, হকারের হাঁক ডাক, সব কিছুই তার কাছে অসহ্য মনে হচ্ছিল। সে বুঝতে পারছিল যে জীবনটাকে সে এতদিন ধরে স্বাভাবিক ভেবে এসেছে, সেই জীবনের বাইরেও বিশাল একটা জগৎ আছে, যে জগৎটা অনেক বেশি কঠিন, অনেক বেশি বাস্তব। আয়েশা যখন ফাইনাল মিনিটে তাদের বন্ধুদের সাথে দেখা করার জন্য সেই রেস্টুরেন্টে পৌঁছালো, তখন তার অবস্থা একেবারে বিধ্বস্ত। কি রে আরিশা, তোর এই অবস্থা কেন? চুল এলোমেলো, ড্রেস কুঁচকে গেছে। তুই কি কোনো ঝড়ের মধ্যে দিয়ে এলি নাকি? এর চেয়ে বড় ঝড়ের মধ্যেই ছিলাম। সে তাদের কাছে বাচ্চানির ভয়ঙ্কর অভিজ্ঞতাটা বর্ণনা করলো। সব শুনে তার বন্ধুরা হাসিতে ফেটে পড়ল। ও মাই গড, আই ক্যান্ট বিলিভ ইট। তুই লোকাল বাসে চড়েছিস? এটা তো বছরের সেরা জোকস। তোর ওই চাকর হাজবেন্ডটা তো তোকে ভালোই শিক্ষা দিচ্ছে দেখছি। বাদ দে তো এসব। শোন, আমরা ঠিক করেছি সামনের মাসেই আমরা ইউরোপ ট্যুরে যাব। তুইও কিন্তু আমাদের সাথে যাচ্ছিস। তোর হাজবেন্ডকে বলবি যেন তোকে পারমিশন দিয়ে দেয়। ইউরোপ ট্যুর? এই শব্দটা শোনার পর আরিশান মনে পড়ল তার অ্যাকাউন্টে এখন আর লক্ষ লক্ষ টাকা নেই, আছে শুধু আহনাফের দেওয়া সেই 15,000 টাকা। কিরে, চুপ করে গেলি কেন? তোর বাবা তো তোকে মানা করবে না? নাকি তোর ওই কিপটুস হাজবেন্ডটা মানা করবে? বন্ধুদের এই খোঁচাতে আরিশার খুব খারাপ লাগলো। সে বুঝতে পারছিল সে আর আগের মতো নেই, তার জীবনটা এখন আর তার নিজের নিয়ন্ত্রণে নেই। আমি পরে জানাবো। সেই রাতে বাসায় ফেরার পর আহনাফ তাকে দেখে বুঝতে পারল তার উপর দিয়ে আজ অনেক বড় একটা ঝড় বয়ে গেছে। কি হলো ম্যাডাম, আপনার মুখটা আজ এত শুকনো লাগছে কেন? রোমাঞ্চকর বাস জার্নিটা কি খুব একটা সুখকর হয়নি? আরিশা কোনো উত্তর দিল না। সে চুপচাপ তার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। আহনাফ দেখল তার চোখের কোণায় জল চিকচিক করছে। আহনাফের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। সে জানতো তার শিক্ষা দেওয়ার প্রক্রিয়াটাই ঠিক পথেই এগোচ্ছিল। আরিশার অহংকারের দেওয়ালে ফাটল ধরতে শুরু করেছে। আজ হয়তো সে কষ্ট পাচ্ছে, কিন্তু এই কষ্টই তাকে একদিন একজন উন্নত বাস্তববাদী মানুষ হিসাবে গড়ে তুলবে। এভাবেই কিছুদিন কেটে গেল। লোকাল বাসের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার পর থেকে আরিশা প্রায় ঘর থেকে বের হয় না। তার বন্ধুদের ইউরোপ ট্যুরের প্রস্তাবেও সে না করে দিয়েছে, কারণ সে জানে তার কাছে এখন এত টাকা নেই। এই কয়েকদিনে সে একটা বিষয় খুব ভালো করে বুঝতে পেরেছে, টাকা ছাড়া তার জৌলুস, তার স্ট্যাটাস, তার বন্ধুদের কাছে তার কোনো মূল্যই নেই। এই কঠিন বাস্তবতাটা তাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে। কি ব্যাপার ম্যাডাম, আজকাল আপনাকে খুব চুপচাপ দেখি। আপনার সেই রানী ভিক্টোরিয়া সুলভ অহংকারটা কোথায় গেল? বাসের ঝাঁকুনিতে কি রাস্তায় পড়ে গেছে নাকি? রাতে খাবারের টেবিলে বসে আহনাফ কথাগুলো বলল। টেবিলের বাইরে থেকে আনা খাবার গত কয়েকদিন ধরে তার রেস্টুরেন্টের খাবারের উপর দিয়েই চালাচ্ছে। তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছে আমার নেই। কিন্তু আমার তো আছে। আহনাফ তার চেয়ারটা টেনে আরিশার কাছে এসে বসলো। দেখুন ম্যাডাম, আমি বুঝতে পারছি আপনার কষ্ট হচ্ছে, কিন্তু এটাই জীবন, আর জীবনের সাথে মানিয়ে নিতে হয়। আমি তোমার লেকচার শুনতে চাই না। লেকচার নয় ম্যাডাম, এটা হলো প্রস্তাব। আমার মনে হয় আমাদের এই প্রতিদিন বাইরে থেকে খাবার আনাটা বন্ধ করা উচিত। এতে শুধু টাকারই অপচয় হচ্ছে না, স্বাস্থ্যেরও ক্ষতি হচ্ছে। তাহলে তুমিই রান্না করো। তুমি তো আমার স্বামী, আমার ভরণ পোষণের দায়িত্ব তো তোমারই, তাই না? অবশ্যই আমার, কিন্তু আমি তো সারাদিন অফিসে থাকি। আমি কি অফিস থেকে ফিরে এসে রান্না করব নাকি আপনার সেবা করব? তার চেয়ে বরং আমরা একটা কাজ করতে পারি। কি কাজ? আমার শর্ত অনুযায়ী আমার কথা তো আপনাকে শুনতেই হবে। তো আমার দ্বিতীয় নির্দেশ হলো, আজ থেকে এই বাড়ির রান্নাটা আপনি করবেন। এই কথা শোনার সাথে সাথেই আরিশা এমনভাবে চমকে উঠল যেন সে ভূত দেখেছে। হোয়াট? আমি রান্না করব? তুমি কি পাগল হয়ে গেছো? আমি তো ডিমও ভাজতে পারি না। পারেন না তো শিখে নেবেন। ইউটিউব আছে, গুগল আছে, আজকালকার যুগে রান্না শেখা কোনো ব্যাপারই না। তাছাড়া আমি তো আছি আপনাকে গাইড করার জন্য। আমার রান্না কিন্তু আপনার বাবারও খুব পছন্দ। অসম্ভব, আমি পারবো না। এর চেয়ে আমি না খেয়ে থাকবো। ঠিক আছে, আপনার মর্জি। আপনি যদি না খেয়ে থাকতে পারেন আমার কোনো আপত্তি নেই, কিন্তু বাইরে থেকে আর কোনো খাবার এই বাড়িতে ঢুকবে না।
আর হ্যাঁ, ফ্রিজে যা যা আছে সেগুলো কিন্তু আজ রাতেই শেষ হয়ে যাবে। কাল সকাল থেকে আপনাকে উপোস করেই থাকতে হবে। এই বলে সে খাওয়া শেষ করে উঠে গেল। আয়েশা স্তব্ধ হয়ে বসে রইল। সে জানতো আহনাফ যা বলে তাই করে। তার মানে কাল থেকে সত্যি না খেয়ে থাকতে হবে আমার? পরের দিন দুপুর, ক্ষুধার জ্বালায় আয়েশার পেট চোচো করছে। সকাল থেকে সে শুধু পানি খেয়েই আছে। আহনাফ অফিসে যাওয়ার আগে তাকে ফ্রিজ খুলে দেখিয়ে দিয়ে গেছে। সেখানে কাঁচা সবজি, ডিম আর আটা ছাড়া আর কিছুই নেই। কি অসভ্য, কি নির্দয় একটা লোক! একটা মানুষকে কেউ এইভাবে কষ্ট দিতে পারে? আমাকে রান্না করতে হবে? আমি আরিশা চৌধুরী রান্না করব? ইম্পসিবল। কিন্তু পেটের ক্ষুধা যখন ইগোর চেয়েও বড় হয়ে উঠল, তখন সে অনিচ্ছা সত্ত্বেও রান্নাঘরের দিকে পা বাড়ায়। ওকে ফাইন, দেখা যাক রান্নাটা এমন কি কঠিন কাজ। আমি আরিশা চৌধুরী পারি না এমন কিছু নেই। সে তার ট্যাবটা নিয়ে রান্নাঘরে ঢুকলো। ইউটিউবে সার্চ দিল হাউ টু মেক রুটি অ্যান্ড এগ ফ্রাই ফর বিগিনার্স। সবচেয়ে সহজ ভিডিওটা প্লে করে সে কাজে লেগে পড়ল। কিন্তু তত্ত্বীয় জ্ঞান আর বাস্তব প্রয়োগে সে এক জিনিস নয়। তা সে হাড়ে হাড়ে টের পেল সে আটার প্যাকেটের দিকে তাকিয়ে। এখানে তো লেখা আছে পরিমাণ মতো পানি দিতে, কিন্তু পরিমাণটা যে কত সেটা তো লেখা নেই। থুর। সে আন্দাজের উপর ভর করে আটার মধ্যে পানি ঢালতে শুরু করলো। ফলস্বরূপ আটার খামিটা নরম কাদার মতো হয়ে গেল। সেটাকে সামলাতে গিয়ে তার হাতে মুখে এমনকি চুলো আটা লেগে গেল। ইয়াক, কি নোংরা! আমার ম্যানিকিউর করা নখগুলোর কি অবস্থা হলো! ছি! অনেক যুদ্ধ করে কোনো মতে কয়েকটা সে রুটি বানালো। ধ্যাৎ, একটা রুটিও গোল হলো না। এইগুলো রুটি বানালাম নাকি আফ্রিকার মানচিত্র? থাক, গোল হোক আর মানচিত্র, যাবে তো পেটের মধ্যে। ডিম ভাজি তো সহজ, ওটা আমি পারবই। সে এবার ডিম ভাজতে গেল, কিন্তু গরম তেলে ডিম ছাড়তেই তেল ছিটকে সে তার হাতে লাগলো। আউচ মাগো! সে ব্যথায় চিৎকার করে উঠল আর তাড়াহুড়ো করতে গিয়ে লবণের বয়মের বদলে ভুলে চিনি বয়ম থেকে 1 চামচ চিনি ডিমের ওপর ছড়িয়ে দিল। প্রায় 1 ঘন্টা যুদ্ধ করার পর রান্নাঘরের অবস্থা দেখার মতো হয়েছিল। মেঝেতে আটা, তেল, ডিমের খোসা পড়ে আছে। সিঙ্কটা ময়লা বাসনে ভর্তি। আর আরিশা নিজে ক্লান্ত বিধ্বস্ত হয়ে ফ্লোরে বসে পড়েছে। তার চোখের কোণায় জল। ঠিক তখনই আহনাফ অফিস থেকে ফিরল। রান্নাঘরের এই অবস্থা আর আরিশার এই করুণ দশা দেখে সে প্রথমে অবাক হলো, তারপর তার হাসি পেয়ে গেল। হোয়াট ম্যাডাম, আপনি কি রান্না করছিলেন নাকি রান্নাঘরের ওপর দিয়ে টর্নেডো বইয়ে দিচ্ছিলেন? আপনার অবস্থা তো সিরিয়ার যুদ্ধক্ষেত্রে সৈনিকের মতো লাগছে। আরিশা তার দিকে তাকিয়ে কান্নায় ভেঙে পড়ল। আমি পারিনি আহনাফ, আমি সত্যিই কিছু পারি না। আমি একটা ইউজলেস। এই প্রথম আরিশা তার সামনে নিজের হার স্বীকার করে নিল। তার এই অসহায় কান্না ভেজা রূপটা দেখে আহনাফের বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। তার আর মজা করতে ইচ্ছে করলো না। আহনাফ তার পাশে বসে তার মাথার চুল থেকে আটা ঝেড়ে দিতে দিতে বলে, কে বলেছে আপনি ইউজলেস? আপনি পৃথিবীর সবচেয়ে জেদি, সবচেয়ে অহংকারী আর সবচেয়ে সুন্দর মেয়ে। আর যেই মেয়েটা এত কিছু হতে পারে, তার কাছে রান্না শেখা তো কোনো ব্যাপারই না। তার কণ্ঠস্বরটা ছিল অপ্রত্যাশিতভাবে নরম এবং আন্তরিক। উঠুন, আজকে আমাদের প্রথম টিম ওয়ার্ক হবে। টিম আরিশা, আহনাফ, আমি ক্যাপ্টেন আর আপনি আমার ডেপুটি। চলুন দেখি আমরা দুজন মিলে এই যুদ্ধক্ষেত্রটাকে সামলাতে পারি কিনা। এরপর শুরু হলো তাদের জীবনের প্রথম যৌথ মিশন। আহনাফ আরিশাকে হাতে কলমে শেখাতে লাগলো কিভাবে আটা মাখতে হয়, কিভাবে রুটি বেলতে হয়। আরিশা প্রথমে ইতস্তত করলো আহনাফের মজার কথা আর আন্তরিক চেষ্টায় সে ধীরে ধীরে সহজ হয়ে গেল। এই তো হচ্ছে, বাহ! আপনার বানানো রুটি তো দেখি একেবারে চাঁদের মতো গোল হয়েছে। যদিও এটা অমাবস্যার চাঁদ, তাতে কি? চুপ করো তো। তাদের খুনসুটি, হাসাহাসি আর একসাথে কাজ করার মধ্য দিয়ে সেই পোড়া ভাঙাচোরা রুটি আর মিষ্টি ডিম ভাজি তৈরি হলো। রান্নাঘর পরিষ্কার করে তারা যখন খাবারের টেবিলে বসলো, তখন প্রায় রাত 10টা। আহনাফ একটা পোড়া রুটির টুকরো মুখে দিয়ে বলে, অসাধারণ। আমার জীবনে আমি এত সুন্দর রুটি খাইনি। মিথ্যা কথা বলবে না, ওটা তো পুড়ে গেছে। পুড়ে গেছে তো কি হয়েছে? এই রুটিটা তো আমরা দুজন মিলে বানিয়েছি, তাই না? একসাথে করা পরিশ্রমের স্বাদ সবসময় মিষ্টি হয় ম্যাডাম, সেটা ডিম ভাজি হলেও। আয়শা কোনো কথা না বলে
চুপচাপ খেতে লাগলো। তার কাছেও সেই অদ্ভুত স্বাদের খাবারটাই যেন অমৃতের মতো মনে হচ্ছিল। সে আর চোখে আহনাফের দিকে তাকালো, আর তার মনে হলো এই ছেলেটার সাথে শুধু যুদ্ধই করা যায় না, তার সাথে মিলেমিশে কাজ করার মধ্যে এক অদ্ভুত আনন্দ আছে। এই প্রথমবার তার স্বামী শব্দটার প্রতি কোনো ঘৃণা বা বিরক্তি এলো না, বরং এক ধরনের অধিকারবোধ জন্মালো। রাতের খাবার শেষে আরিশা যখন ক্লান্ত শরীরে তার ঘরের দিকে যাচ্ছিল, তখন আহনাফ তার পথ আটকে দাঁড়ালো। দাঁড়ান ম্যাডাম, কোথায় যাচ্ছেন? আমার সাথে কথা শেষ হয়নি। কি আবার কি হলো? রাতের খাবার তো শেষ, এখন আবার কোন নতুন নির্দেশ জারি করার জন্য চুলকানি উঠেছে তোমার? চুলকানি আমার ওঠেনি, উঠেছে আপনার হাতে। হাতটা দিন তো দেখি। মানে কি বলছো এসব? ছাড়ো আমার হাত। আহনাফ কোনো কথা না বলে প্রায় জোর করেই আরিশার ডান হাতটা টেনে নিল। আলো নিচে মেলে ধরতেই তার চোখ পড়ল কবজির কাছে ছোট্ট লালচে দাগটার ওপর। এটা কখন হলো? কিভাবে লাগলো? ও কিছু না, সামান্য একটু তেল ছিটকে লেগেছিল, ঠিক হয়ে যাবে। তুমি অযথাই সিন ক্রিয়েট করছো। চুপ করুন, একদম চুপ। আপনার কাছে হয়তো এটা সামান্য, কারণ আপনি নিজের যত্ন নিতেই শেখেননি, কিন্তু আমার কাছে নয়। চলুন আমার সাথে। সে আরিশার কোনো আপত্তি না শুনে তাকে প্রায় টেনে নিয়ে গিয়ে বেডরুমের বিছানার উপর বসালো। তারপর ফার্স্ট এইড বক্স থেকে একটা বান্নাল অয়েলমেন্ট আর তুলো নিয়ে এলো। হাতটা দিন, আর এবার যদি না করেন তাহলে কিন্তু আমি জোর করব। আর আমি জোর করলে কি হয় সেটা এতদিনে আপনি বুঝেই গেছেন। তুমি আমাকে ধমক দিচ্ছ? ধমক নয়, অধিকার খাটাচ্ছি, কারণ চুক্তির এই 1 বছরের জন্য আপনার ভালো মন্দের দায়িত্বটা আমার। আরিশা চুপচাপ তার হাতটা এগিয়ে দিল। আহনাফ খুব সাবধানে আলতো করে তুলো দিয়ে মলমটা পোড়া জায়গাটার উপর লাগিয়ে দিতে লাগলো। আপনার হাত দুটো কি সবসময়ই এত নরম ম্যাডাম? মনে হচ্ছে যেন মাখন দিয়ে তৈরি। এমন সুন্দর হাতে রান্নাঘরের ছ্যাঁকা আর তেলের ছিটা একদমই মানায় না। কি হলো, চুপ করে গেলেন যে? আমার প্রশংসায় কি লজ্জা পাচ্ছেন, নাকি ভাবছেন আপনার এই চাকর স্বামীর এত সাহস হলো কি করে? তুমি আমার চাকর নও আহনাফ। আহনাফ তার মুখের দিকে তাকালো। তার চোখে মুখে স্পষ্ট চিন্তার ছাপ। আহনাফ হালকা ফু দিতে দিতে বলে, ব্যথা করছে খুব? সত্যি করে বলুন। না। আমি খুব দুঃখিত আরিশা, সত্যি খুব দুঃখিত। আমি আপনাকে বাস্তবতা শেখাতে চেয়েছিলাম, কষ্ট দিতে নয়। আমি যদি আপনাকে রান্নাঘরে একা না ছাড়তাম তাহলে হয়তো। দোষটা তোমার নয় আহনাফ, দোষটা আমার ভাগ্যের আর আমার অহংকারের। আহনাফ মলম লাগানো শেষে পোড়া জায়গাটার উপর ঝুঁকে এসে আলতো করে একটা চুমু খেলো। তার নিঃশ্বাসের উষ্ণ স্পর্শে আরিশার সারা শরীর যেন একটা বিদ্যুৎ খেলে গেল। এরপর থেকে সাবধানে থাকবেন। আপনার শরীরের প্রতিটি অংশ আমার কাছে খুব দামি ম্যাডাম, কারণ চুক্তির এই 1 বছরের জন্য আপনি আমার আমানত, আর আমি আমার আমানতের খেয়ানত করি না। এই কথাগুলো, এই স্পর্শ, এই যত্ন আরিশার কঠিন অহংকারী মনের দেওয়ালকে পুরোপুরি গলিয়ে দিল। তার চোখ দিয়ে টপ করে জল গড়িয়ে পড়ল। সে বুঝতে পারছিল সে আর শুধু চুক্তির জালে বন্দি নেই, সে ধীরে ধীরে এই ছেলেটার মায়ার জালে, ভালোবাসার জালে জড়িয়ে পড়েছে। আরিশার হাতে মলম লাগিয়ে দেওয়ার সেই রাতের পর কেটে গেছে আরও প্রায় সপ্তাহ খানিক। এই কয়েকদিনে বাড়ির পরিবেশটা অনেকটাই বদলে গেছে। তাদের মধ্যে এখন আর আগের মতো তিক্ততা নেই, বরং তৈরি হয়েছে এক অদ্ভুত মিষ্টি সম্পর্ক। আহনাফের রান্না শেখানোর ক্লাস এখনও চলছে, তবে এখন আর সেটা শাস্তি মনে হয় না, মনে হয় একসাথে কাটানো কিছু মজার মুহূর্ত। আরিশা এখন আর আহনাফকে এড়িয়ে চলে না, বরং তার সঙ্গটা উপভোগ করতে শুরু করেছে। কি রে আরিশা, তুই তো দেখি দুনিয়া থেকেই হারিয়ে গেলি। ফোন করিস না, আমাদের সাথেও দেখা করিস না। কাহিনী কি? তোর ওই চাকর হাজবেন্ড কি তোকে খাঁচায় বন্দি করে রেখেছে নাকি? শায়লা প্লিজ, আহনাফকে নিয়ে এভাবে কথা বলবি না। ও মাই গড, এত দরদ! যাকে শোন, আজ বিকেলবেলা আমরা সবাই তোর বাসায় আসছি। তোর নতুন সংসারটা তো দেখতে হবে নাকি? আমাদেরও তো শিখতে হবে তোকে দেখে। ফোনটা রেখে আরিশার মনটা খারাপ হয়ে গেল। সে জানতো তার বন্ধুরা আহনাফকে অপমান করার জন্যই আসছে। আরিশা আহনাফকে বলে, শোনো, আজ বিকেলে আমার কয়েকজন বন্ধু আসবে। বাহ, খুব ভালো খবর। অবশেষে আপনার বন্ধুরা আপনার কারাগার পরিদর্শনে আসছেন। তাদের জন্য কি বিশেষ কোনো খাবারের ব্যবস্থা করতে হবে ম্যাডাম? ফাজলামো করো না আহনাফ, আমি সিরিয়াস। ওরা হয়তো তোমাকে, মানে আমাদের সম্পর্কটা নিয়ে। আমাকে নিয়ে হাসাহাসি করবে, তাই তো?
আহনাফ বই থেকে মুখ তুলে আরিশার চোখের দিকে তাকালো। আপনি চিন্তা করবেন না ম্যাডাম, আপনার সম্মানহানি হবে এমন কোনো কাজ আমি করব না। আপনার বন্ধুদের সামলানোর দায়িত্বটা না হয় আজ আমারই থাকলো। বিকেলবেলা আয়েশা ড্রয়িং রুম, তার বন্ধুদের হাসির শব্দে মুখরিত। শাইলা, রিয়া আর তাদের আরও দুই বন্ধু সাদাপা, নিহাল সোফায় বসে আছে। তাদের পরনে দামি পোশাক, হাফ হাফ আভিজাত্যের ছাপ। আহনাফ একটা সাধারণ টি শার্ট আর জিন্স পরে তাদের সামনে দাঁড়িয়ে আছে। তো আহনাফ ভাইয়া, আপনি তো চৌধুরী আঙ্কেলের কোম্পানিতেই চাকরি করেন, তাই না? কি পোস্টে আছেন যেন? পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, রাইট? জি, আমি স্যারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, মানে সহজ বাংলায় বলতে গেলে স্যারের ছায়াসঙ্গী। স্যার কখন খাবেন, কখন ঘুমাবেন, কোন ফাইলটা দেখবেন, কোন মিটিংটা করবেন, সবই আমার নখদর্পণে থাকে। বলতে পারেন আমি হলাম স্যারের হিউম্যান গুগল অ্যাসিস্ট্যান্ট। ওয়াও, দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। তার মানে আপনি তো আরিশার আবদ্ধ কর্মচারী। ব্যাপারটা বেশ রোমান্টিক, তাই না? অফিসের বসের অহংকারে মেয়ে যখন ঘরের বস এবং বউ। এই কথাই সবাই হো হো করে হেসে উঠল। আয়েশার মুখটা অপমানে লাল হয়ে গেছে। সে কিছু বলতে যাবে, ঠিক তখনই আহনাফ কথা বলে উঠল। আপনি ঠিকই বলেছেন সাদাব ভাই, ব্যাপারটা আসলেই খুব রোমান্টিক। তবে আমার মনে হয় আপনারা একটা জায়গায় ভুল করছেন। আপনারা ভাবছেন আরিশা আমার বস, কিন্তু সত্যিটা হলো এখন আমি ওর বস। তার এই অপ্রত্যাশিত কথাই সবাই অবাক হয়ে গেল। কি ম্যাডাম, আমি কি ভুল বললাম? আমাদের চুক্তি অনুযায়ী এই 1 বছর তো আপনাকে আমার সব কথা শুনেই চলতে হবে, তাই না? সেই হিসেবে ঘরের বস তো আমি। আর অফিসের বসগিরির চেয়ে ঘরের বসগিরিটা কিন্তু অনেক বেশি কঠিন, আপনারা মনে হয় জানেন না। আহনাফের এই বুদ্ধিদীপ্ত এবং মজাদার উত্তরে বন্ধুদের মুখগুলো দেখার মতো হয়ে গিয়েছিল। তারা ভেবেছিল আহনাফ হয়তো লজ্জায় চুপ করে থাকবে। আরিশা নিজেকে সামলে নিয়ে বলে, আহনাফ তুমি চুপ করবে, ওরা আমার বন্ধু। আরে থাক না আরিশা, তোর হাজবেন্ড তো বেশ মজার মানুষ। আচ্ছা আহনাফ ভাইয়া, আপনার পড়াশোনা কতদূর, মানে কোন ভার্সিটি থেকে পড়াশোনা করেছেন? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের IBA থেকে MBA করেছি। এই উত্তরটা শোনার পর তাদের মুখগুলো দ্বিতীয়বারের মতো অবাক হলো। IBA থেকে পাশ করা একটা ছেলে সামান্য পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের চাকরি করছে, এটা তারা যেন বিশ্বাসই করতে পারছিল না। IBA? সিরিয়াসলি? তাহলে আপনি চৌধুরী আঙ্কেলের পিএর চাকরি করছেন কেন? আপনার তো এর চেয়ে অনেক ভালো একটা চাকরি পাওয়ার কথা। পাওয়ার কথা হয়তো, কিন্তু আমার কাছে পদের চেয়ে শেখাটা বেশি গুরুত্বপূর্ণ। আশরাফ চৌধুরী স্যারের মতো একজন বিজনেস টাইকুনের পাশে থেকে আমি যা শিখতে পারছি তা হয়তো কোনো মাল্টিন্যাশনাল কোম্পানির CEO হয়েও শিখতে পারতাম না। জ্ঞান তো আর চেয়ারে থাকে না, থাকে মানুষের মস্তিষ্কে। এরপর আহনাফ তাদের সাথে আন্তর্জাতিক রাজনীতি, বিশ্ব অর্থনীতি, শেয়ার বাজার এবং এমনকি লেটেস্ট হলিউড মুভি নিয়েও এমনভাবে আড্ডা জমাতে শুরু করলো যা দেখে আরিশার বন্ধুরা পুরোপুরি মুগ্ধ হয়ে গেল। তার ইংরেজি বলার দক্ষতা, তার জ্ঞানের গভীরতা আর সবচেয়ে বড় কথা তার আত্মবিশ্বাস কোনো কিছুই একজন সাধারণ কর্মচারীর মতো ছিল না। Absolutely. I believe the core of the issue is not just about trade deficits. It's a strategic battle for technological supremacy. আহনাফ যখন এসব জটিল বিষয় নিয়ে অনর্গল কথা বলে যাচ্ছিল তখন আরিশা অবাক হয়ে তার স্বামীর দিকে তাকিয়েছিল। এই সেই আহনাফ যাকে সে এতদিন ধরে তার বাবার চাকর ভেবে এসেছে, এই সেই ছেলে যাকে তার বন্ধুরা ছোটলোক বলে অপমান করতে এসেছিল। আজ প্রথমবার আবিষ্কার করলো তার স্বামী মেধা আর ব্যক্তিত্বের গভীরতা কতটা। তার কেন জানি খুব গর্ব হচ্ছিল। আড্ডা যখন প্রায় শেষ তখন রিয়া আরিশাকে ইচ্ছে করে খোঁচা দেওয়ার জন্য বলল, যাই বলিস আরিশা, তোর হাজবেন্ড কিন্তু সত্যি খুব চার্মিং। তোর তো ভাগ্য ভালো, কিন্তু একটা জিনিস আমি বুঝলাম না, এত ট্যালেন্টেড একটা ছেলে কি না তোকে বিয়ে করলো? মানে তোর তো বদমেজাজ ছাড়া কিছুই নেই। এই কথাই আরিশার খুব রাগ হলো যে বন্ধুরা কিছুক্ষণ আগেও আহনাফকে নিয়ে হাসাহাসি করছিল, এখন তারা তার প্রশংসা করছে আর তাকেই ছোট করছে। কারণ আহনাফ শুধু বাইরের সৌন্দর্য বা ট্যালেন্ট দেখে না রিয়া, ও মানুষের ভেতরটা দেখতে পায়। হয়তো আমার ভেতরে এমন কিছু ও দেখেছে যা তোরা কোনোদিনও দেখতে পাসনি।
আর হ্যাঁ, ও আমার স্বামী। ওর সম্পর্কে কথা বলার আগে একটু ভেবেচিন্তে বলিস। এই প্রথমবার আরিশা সবার সামনে তার বন্ধুদের সামনে আহনাফের পক্ষ নিল। তার এই অপ্রত্যাশিত পরিবর্তনে শুধু তারা বন্ধুরা নয়, আহনাফ নিজেও অবাক হয়ে গেল। সে আর চোখে আরিশার দিকে তাকালো, দেখল তার চোখে মুখে কোনো রাগ বা বিরক্তি নেই। আজ শুধু একরাশ আত্মবিশ্বাস আর তার জন্য গভীর মমতা। বন্ধুরা চলে যাওয়ার পর আহনাফ আরিশার কাছে এসে দাঁড়ালো। ধন্যবাদ ম্যাডাম, কেন? আপনার সম্মান বাঁচানোর জন্য। আরিশা তার চোখের দিকে তাকিয়ে বলে, আমি আমার সম্মান বাঁচাইনি আহনাফ, আমি আমার স্বামীর সম্মান বাঁচিয়েছি। এই একটি লাইনই তাদের সম্পর্কের সমস্ত হিসাব নিকাশ যেন বদলে গেল। আহনাফ বুঝতে পারল তার মিশন সফল হতে চলেছে, আর আরিশা বুঝতে পারল সে এমন একজনের প্রেমে পড়তে চলেছে যে শুধু তার স্বামী নয়, তার গর্ব। রাত তখন প্রায় 2টো। পুরো বাড়ি গভীর ঘুমে নিস্তব্ধ, শুধু আরিশার চোখে ঘুম নেই। সে বিছানে শুয়ে এপাশ ওপাশ করছে। বন্ধুদের সামনে আহনাফের পক্ষ নেওয়ার পর থেকে তার ভেতরে এক অদ্ভুত পরিবর্তন এসেছে। আহনাফের প্রতি তার যে তীব্র ঘৃণা আর বিরক্তি ছিল, তা কখন যে মায়ের আর ভালো লাগায় পরিণত হয়েছে সে নিজেও জানে না। থুর, ঘুম আসছে না কেন? কি যে হচ্ছে আমার! সে বিছানা থেকে উঠে বেলকুনিতে এসে দাঁড়ালো। হঠাৎ করেই কোনো কারণ ছাড়া তার প্রচণ্ড আইসক্রিম খেতে ইচ্ছে করলো। তার প্রিয় বেলজিয়ান চকলেট ফেভারিট আইসক্রিমটা। এই অদ্ভুত ইচ্ছের কথা মাথায় আসতেই সে আর নিজেকে সামলাতে পারল না। সে ধীর পায়ে তাদের বেডরুমে ঢুকলো। আহনাফ তখন সোফায় গভীর ঘুমে অবচেতন। সারাদিনের পরিশ্রমে সে খুব ক্লান্ত ছিল। আরিশা আহনাফের কানে কাছে মুখ নিয়ে ফিস করে বলল, আহনাফ, এই আহনাফ, ওঠো। কি হয়েছে? বাড়িতে ডাকাত পড়েছে নাকি? এর চেয়ে বেশি ভয়ঙ্কর কিছু হয়েছে। আয়শা তার হাত ধরে ঝাঁকাতে লাগলো। আমার আইসক্রিম খেতে ইচ্ছে করছে, এক্ষুনি। আহনাফ চোখ না খুলেই পাশ ফিরে শুলো। ঘুমাও তো আরিশা, মজা করার আর সময় পেলে না? ফ্রিজে আইসক্রিম নেই? আমি জানি নেই, তাই তো তোমাকে বলছি আমাকে এনে দাও। এই কথাই আহনাফের ঘুম পুরোপুরি উবে গেল। সে ধর্মর করে উঠে বসলো। হোয়াট? তুমি কি দেখেছো? ঘড়িতে কটা বাজে? রাত 2টো। এই সময়ে আমি তোমাকে আইসক্রিম কোত্থেকে এনে দেব? সব দোকান বন্ধ। আমি জানি না, আমার এখন আইসক্রিম চাই, মানে চাই। বেলজিয়ান চকলেট ফ্লেভার। তুমি এনে দিবে। তুমি না আমার স্বামী, আমার সব ইচ্ছে পূরণ করা তো তোমার দায়িত্ব। ওহ গড, ম্যাডাম আপনার কি সত্যি সত্যি মাথা খারাপ হয়ে গেছে? আশেপাশে আপনার বাবার কোনো দোকান নেই যে আপনি হুকুম করলেই রাতের বেলাতেও দোকান খুলবে? চুপচাপ ঘুমানোর চেষ্টা করুন। এই বলে সে আবার শুয়ে পড়ল। কিন্তু আরিশার দম্বার পাত্রী নয়। সে এবার তার চূড়ান্ত অস্ত্র প্রয়োগ করলো। সে ফুপিয়ে কাঁদতে শুরু করলো। আমার কোনো শক্ত তোমার কাছে গুরুত্বপূর্ণ নয়। তুমি শুধু আমাকে শাসন করতেই জানো। আমি বাবার কাছে বিচার দিব। তার এই কান্নার অভিনয় এতটাই নিখুঁত ছিল যে আহনাফের মতো পাকা অভিনেতাও দ্বিধায় পড়ে গেল। সে জানে আরিশা জেদ করলে কি করতে পারে। আহনাফ উঠে বসে হতাশ গলায় বলে, ওকে ফাইন, থামুন। আপনার এই কুমিরের কান্না আর দেখতে ভালো লাগছে না। কোথায় পাওয়া যাবে আপনার এই বেলজিয়ান চকলেট? গুলশানের আইসক্রিম ওয়ার্ল্ডে। ওদের এই একটা লেট নাইট কাউন্টার আছে, রাত 3টে পর্যন্ত খোলা থাকে। তার এই দ্রুত মুড পরিবর্তন দেখে আহনাফ বুঝতে পারল সে পুরোপুরি আরিশার পাতা ফাঁদে পা দিয়েছে। তার মানে আপনি আগে থেকেই সব কিছু জানেন। আমাকে শুধু বিরক্ত করার জন্যই এই নাটকটা করলেন। আমি কোনো নাটক করিনি। আমার সত্যি খেতে ইচ্ছে করছিল। আপনার মতো একজন স্ত্রীর পাল্লায় যে পড়েছে, তার কপালে ঘুম বলে কিছু থাকতে পারে না। ঠিক আছে, যাচ্ছি, কিন্তু আমার একটা শর্ত আছে। আবারও শর্ত? হ্যাঁ, আমি ফিরে আসা পর্যন্ত আপনি এক ফোঁটাও ঘুমাবেন না। আমার জন্য বারান্দায় বসে অপেক্ষা করবেন। পারবেন তো? পারবো, 100 বার পারবো। আহনাফ তার বাইকের চাবিটা নিয়ে বেরিয়ে গেল। আরিশা দৌড়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। সে দেখলো আহনাফ রাতের নিস্তব্ধ রাস্তায় বাইক চালিয়ে তার জন্য আইসক্রিম আনতে যাচ্ছে। এই দৃশ্যটা, এই অনুভূতিটা তার কাছে কেন জানি খুব বেশি ভালো লাগছিল। প্রায় 40 মিনিট পর আহনাফ ফিরল। তার হাতে একটা আইসক্রিমের বক্স। এই নিন ম্যাডাম আপনার বেলজিয়ান চকলেট। এবার তো আপনি শান্তিতে ঘুমাতে পারবেন। কিন্তু সে দেখলো আরিশা বারান্দার চেয়ারে বসে ঘুমিয়ে পড়েছে।
তার মাথাটা একদিকে কাত হয়ে আছে, খোলা চুলে রাতের বাতাসে খেলা করছে। আহনাফের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। সে কোনো শব্দ না করে আইসক্রিমের বক্সটা টি টেবিলের ওপর রাখলো। তারপর খুব সাবধানে আলতো করে আয়েশাকে কোলে তুলে নিল। আয়েশার ঘুম এতটাই গভীর ছিল যে সে কিছুই টের পেল না। সে ঘুমের ঘরে আহনাফের বুকের মধ্যে আরও গুটিয়ে গেল। আহনাফ তাকে নিয়ে বেডরুমের বিছানার উপর শুয়ে দিল। তারপর তার গায়ে আলতো করে কম্বলটা টেনে দিল। সে যখন সোফার দিকে এগিয়ে যাচ্ছিল তখনই আয়েশার ঘুম ভেঙে গেল। আহনাফ, আমার আইসক্রিম। ওটা টেবিলেই আছে। তুমি ঘুমিয়ে পড়েছিলে তাই আর ডাকিনি। কাল সকালে খেও। না, আমি এক্ষুনি খাবো। সে প্রায় বাচ্চাদের মতোই জেদ ধরে বসল। আহনাফ তার এই শিশুসুলভ আচরণে না হেসে পারল না। ঠিক আছে বাবা, খাচ্ছ, আমি এনে দিচ্ছি। সে আইসক্রিমের বক্স টেনে আয়েশার পাশে বসলো। আয়েশা বক্সটা খুলে চামচ দিয়ে আইসক্রিম খেতে শুরু করলো, ঠিক যেন একটা ছোট্ট শিশু। আহনাফ তখনও তার পাশে বসে আছে। সে ঘুমিয়ে ঢুলছিল, কিন্তু আয়েশার মুখের দিকে তাকিয়ে তার সব ক্লান্তি যেন দূর হয়ে যাচ্ছিল। সে সোফায় না গিয়ে বিছানার পাশের ফ্লোরে আয়েশার দিকে তাকিয়ে বসে রইল। আয়েশা আইসক্রিম খেতে খেতে আর চোখে আহনাফের দিকে তাকাচ্ছিল। সে দেখল আহনাফ বসে বসে ঘুমিয়ে পড়েছে, তার মাথাটা বিছানার সাথে ঠ্যাস দিয়ে রাখা। তার ঘুমন্ত শান্ত মুখটার দিকে তাকিয়ে আয়েশার বুকের ভেতরটা এক অজানা মায়েই এক গভীর ভালো লাগাই ভরে উঠল। এই প্রথমবার তার মনে হলো এই ছেলেটা শুধু আমার চুক্তিভিত্তিক স্বামী নয়, এর চেয়েও অনেক বেশি কিছু। সে আমার সব জেদ, সব আবদার মেনে নেওয়া এক মানুষ। সে আমার সবচেয়ে বড় আশ্রয়। সে তার আইসক্রিমের চামচটা দিয়ে খুব আলতো করে আহনাফের ঠোঁটের কোনায় লেগে থাকা একটুখানি ঘুমন্ত লালা মুছে দিল। তারপর নিজের অজান্তেই ঝুঁকে এসে আহনাফের কপালে আলতো করে একটা চুমু খেল। সেই মুহূর্তে, সেই মধ্যরাতে আইসক্রিমের মিষ্টি স্বাদের সাথে আয়েশার মনে প্রথমবার জন্ম নিল এক নতুন অনুভূতি, ভালোবাসার অনুভূতি। যে অনুভূতিটা তার অহংকারের চেয়ে অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি মিষ্টি। মধ্যরাতে সেই আইসক্রিম কাণ্ডের পর কেটে গেছে আরও কয়েকটা দিন। বাড়ির পরিবেশটা এখন আর আগের মতো নেই। আয়েশার ভেতরে বরফটা গলতে শুরু করেছে। আর আহনাফের দুষ্টামিগুলো এখন আর শুধু বিরক্ত করার জন্য নয়, বরং আয়েশার মুখে হাসি ফোটানোর জন্য। সে এখন রান্না করাও মোটামুটি শিখে গেছে। চা, কফি এগুলো এখন সে বানাতে পারে। তাদের চুক্তিভিত্তিক সম্পর্কটা এখন যে এক মিষ্টি খুনসুটি মাখা বন্ধুত্বে রূপ নিয়েছে, তা তার নিজেরাও হয়তো টের পায়নি। ম্যাডাম, এই ম্যাডাম, আপনার চাটা কি আজ পাবো, নাকি আপনার রূপচর্চা শেষ হওয়ার পর দুনিয়া ধ্বংস হয়ে যাবে? আসছি তো। এত চিৎকার করছো কেন? মনে হচ্ছে বাড়িতে বাঘ ঢুকেছে। আরিশা চায়ের কাপ হাতে নিয়ে ড্রয়িং রুমে এসে দেখল আহনাফ সোফায় শুয়ে আছে এবং তার সারা গায়ে কম্বল জড়ানো। কি হয়েছে তোমার? এমনভাবে শুয়ে আছো কেন? আজ অফিসে যাবে না? যেতে তো খুব ইচ্ছে করছিল ম্যাডাম, কিন্তু শরীরটা একদমই চলছে না। মনে হচ্ছে পুরো শরীরে কেউ হাতুড়ি দিয়ে পেটাচ্ছে, মাথাটাও খুব ধরেছে। আরিশা তার কপালে হাত দিয়ে বলে, ও মা, তোমার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। দাঁড়াও, আমি থার্মোমিটার নিয়ে আসছি। থার্মোমিটারে জ্বর মেপে আরিশার চোখ কপালে উঠল 103 ডিগ্রি। এত জ্বর? তুমি আমাকে আগে বলনি কেন? চলো এক্ষুনি ডাক্তারের কাছে যাব। না না, ডাক্তারের কাছে যেতে হবে না। ভাইরাল ফিভার হয়তো 2-1 দিনে ঠিক হয়ে যাবে। তুমি বরং অফিসে চলে যাও, তোমার তো আজ একটা জরুরি মিটিং আছে, তাই না? অফিস চুলোয় যাক। এই প্রথমবার আরিশা তার কাজের চেয়েও অন্য কিছুকে বেশি গুরুত্ব দিল। আমি আজ কোথাও যাচ্ছি না, আমি তোমার কাছেই থাকবো। বাহ, আমার অহংকারী বউয়ের মুখে এমন কথা। জ্বরটা তো তাহলে দেখছি আমার জন্য আশীর্বাদ হয়ে এসেছে। চুপ করো তো, একদম কথা বলবে না, চুপচাপ শুয়ে থাকো। এরপর শুরু হলো আরিশার এক নতুন যুদ্ধ। যে মেয়েটা জীবনে কখনো নিজের এক গ্লাস পানি ঢেলে খায়নি, সে আজ আহনাফের জন্য পাগলের মতো ছোটাছুটি শুরু করলো। সে ইউটিউব দেখে স্যুপ বানানোর চেষ্টা করলো, যদিও তার স্বাদ স্যুপের চেয়ে ভাতের মারের মতো বেশি হয়েছিল। কিন্তু সে কিছুক্ষণ পরপর ভেজা কাপড় দিয়ে আহনাফের কপালে জলপট্টি দিতে লাগলো। সারাদিন ধরে সে এক মুহূর্তের জন্য আহনাফের পাশ থেকে সরল না।
বিকেল গড়াতেই আহনাফের অবস্থা আরও খারাপ হতে শুরু করলো। জ্বরের ঘোরে সে বিড়বিড় করে কী সব বলতে লাগলো। তার শরীরটা থরথর করে কাঁপছে। মা মা আমার খুব শীত করছে। আরিশা ভয় পেয়ে গেল। সে দ্রুত তাদের ফ্যামিলি ডাক্তারকে ফোন করলো। ডাক্তার আঙ্কেল প্লিজ আপনি একবার তাড়াতাড়ি আমাদের বাসায় আসুন। আহনাফের অবস্থা খুব খারাপ, ও তো কথাই বলতে পারছে না। ডাক্তার এসে আহনাফকে পরীক্ষা করে জানালেন যে এটা সাধারণ ভাইরাল ফিভার নয়, ডেঙ্গুর লক্ষণ দেখা যাচ্ছে, কিছু টেস্ট করতে হবে। তিনি কিছু ওষুধ দিয়ে আরিশাকে বললেন আহনাফের খুব যত্ন নিতে হবে। ডাক্তারের কথা শুনে আরিশার বুকের ভেতরটা ধক করে উঠল। ডেঙ্গু শব্দটা যেন তার মাথায় হাতুড়ির মতো আঘাত করল। সেই রাতটা ছিল আরিশার জীবনের সবচেয়ে কঠিন রাত। আহনাফ জ্বরের ঘোরে প্রায় অবচেতন। আরিশা সারা রাত তার পাশে বসে রইল। সে নিজের হাতে তাকে স্যুপ খাওয়ানোর চেষ্টা করলো, সময় মতো ওষুধ দিল, ভেজা কাপড় দিয়ে তার শরীর মুছিয়ে দিল। তার নিজের ঘুম, খাওয়া দাওয়া সব কিছুই যেন সে ভুলে গেল। আরিশা আহনাফের মাথায় হাত বোলাতে বোলাতে ফিস ফিস করে বলে, প্লিজ আহনাফ তাড়াতাড়ি ঠিক হয়ে যাও। তুমি এভাবে শুয়ে থেকো না, আমার খুব ভয় করছে। তুমি ছাড়া আমি যে বড্ড একা। তার ভেতরে যত্নশীল মমতাময়ী রূপটা যা এতদিন ধরে অহংকারের আড়ালে চাপা পড়েছিল তা আজ প্রথমবারের মতো বেরিয়ে এলো। সে আজ শুধু একজন চুক্তিভিত্তিক স্ত্রী নয়, সে হয়ে উঠেছিল একজন সত্যিকারের প্রেমিকা, যে তার ভালোবাসার মানুষের জন্য সব কিছু করতে পারে। আহনাফের সেবা করতে গিয়ে আরিশার দিনরাত এক হয়ে গেছে। আহনাফের জিনিসপত্র গোছাতে গিয়ে একদিন সে তার ওয়ার্ড্রোবের এক কোণে পুরনো বইপত্রের নিচে চাপা পড়া একটা চামড়ার মলাটে বাঁধানো ডায়েরি খুঁজে পেল। এটা আবার কি? এর তো দেখি ডায়েরি লেখার অভ্যাস আছে। কি এমন লেখে এর মধ্যে দেখি তো। কৌতূহলের বয়সে সে ডায়েরিটা খুলল। প্রথম পাতাটা খুলতে এসে চমকে গেল। তারিখটা প্রায় 5 বছর আগের, যখন সে তার বাবার অ্যাসিস্ট্যান্ট হয়ে যোগ দিয়েছিল। আর লেখাগুলো তাকে নিয়েই। আজ আরিশাকে আবার দেখলাম, নীল রঙের একটা সালোয়ার কামিজ পরেছিল। ওকে দেখতে ঠিক নীল পরিটার মতো লাগছিল। ও যখন হাসে তখন আমার মনে হয় পুরো পৃথিবীতে আর কোনো অসুন্দর জিনিস থাকতে পারে না। কিন্তু ও তো আমাকে চেনেও না। আমি শুধু দূর থেকে ওকে দেখি। সাহস করে কোনোদিনও হয়তো বলতে পারবো না চৌধুরী গ্রুপের মালিকের অহংকারী মেয়েটাকে তার বাবার অফিসের একজন সাধারণ ইন্টার্ন কতটা ভালোবাসে। আরিশা যেন ঘোরের মধ্যে একটার পর একটা পাতা উল্টাতে লাগলো। ডায়েরির প্রতিটা পাতায় ছিল শুধু তার কথা। সে কবে কোন রঙের পোশাক পরেছিল, কবে সে ক্লাসে ফার্স্ট হয়েছিল, কবে তার মন খারাপ হয়েছিল। আহনাফ সব কিছুই খেয়াল রাখত। আজ আরিশার জন্মদিন, শুনলাম ওর বাবা ওকে একটা নতুন গাড়ি উপহার দিয়েছেন। ও খুব খুশি। ওর খুশিতেই আমার খুশি। আমি ওর জন্য একটা ছোট্ট উপহার কিনেছিলাম, একটা রূপার নূপুর, কিন্তু দেওয়ার সাহস হলো না। ও হয়তো ওটা আমার মুখের ওপরই ছুঁড়ে মারবে। থাক, দুপুরটা আমার কাছেই থাক, ওর ভালোবাসার স্মৃতি হয়ে। শেষ পাতাটা ছিল তাদের বিয়ের ঠিক আগের রাতের। বিশ্বাসই হচ্ছে না, কাল আরিশার সাথে আমার বিয়ে। যে মেয়েটাকে আমি এতদিন শুধু স্বপ্নে দেখেছি, সে কাল থেকে আমার স্ত্রী হবে। আমি জানি ও আমাকে ঘৃণা করে। ও ভাবে আমি টাকার লোভে এই বিয়েটা করেছি, কিন্তু ও তো জানে না ওর বাবার সব সম্পত্তিও আমার কাছে ওর এক মুহূর্তের হাসির চেয়ে বেশি দামি নয়। আমি শুধু স্যারের অনুরোধ আর নিজের ভালোবাসার কাছে হার মেনেছি। জানি না আমি ওর অহংকার ভাঙতে পারবো কি না, কিন্তু আমি চেষ্টা করব। আমি ওকে পৃথিবীর সব খুশি এনে দেব, ওকে ভালোবাসায় ভরিয়ে দেব, হোক না সেটা কয়েক মুহূর্তের জন্য। ডায়েরিটা পড়া শেষ করি আরশা আর নিজেকে ধরে রাখতে পারল না। তার চোখ দিয়ে অজরে জল পড়তে লাগলো। তার এতদিনের সব ভুল, সব অহংকার, সব ধারণা এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। যে মানুষটা সে চাকর লোভী ভেবে এসেছে, সে মানুষটাই তাকে নিঃস্বার্থভাবে নীরবে এতগুলো বছর ধরে ভালোবেসে গেছে। ঠিক তখনই কলিং বেলের শব্দ হলো। আরশা চোখ মুছে দরজা খুলতে দেখল তার বাবা আশরাফ চৌধুরী দাঁড়িয়ে আছেন।
কিরে মা, কেমন আছিস? আর আহনাফের বা কি অবস্থা? শুনলাম ছেলেটা নাকি খুব জ্বর। এখন আগের চেয়ে একটু ভালো বাবা, ভেতরে এসো। আশরাফ চৌধুরী ভেতরে ঢুকে দেখলেন তাদের বিলাসবহুল ড্রয়িং রুমটা বেশ অগোছালো। তিনি সোফায় বসতেই আরিশা তার জন্য স্যুপের বাটি হাতে রান্নাঘর থেকে বেরিয়ে এলো। বাহ বাহ, কি দৃশ্য! আমার প্রিন্সেস মেয়ে এখন সংসারে কাজও করছে দেখি। তা আমার এই চাকরিটা তোকে ভালোই কাজ করেছে, তাই না? ট্রেনিংটা তো তাহলে ঠিকঠাক মতোই চলছে? এই কথাটা শোনার সাথে সাথেই আরিশার মুখটা কঠিন হয়ে গেল। বাবা, তার কণ্ঠস্বর ছিল শান্ত কিন্তু অপ্রত্যাশিতভাবে দৃঢ়। প্রথমত ও তোমার চাকর নয়, ও আমার স্বামী। আর দ্বিতীয়ত ও আমাকে দিয়ে কোনো কাজ করাচ্ছে না। আমি যা করছি নিজের ইচ্ছেতেই করছি, আমার স্বামীর জন্য করছি। ও সম্মান মানে আমার সম্মান। আশা করি ভবিষ্যতে তুমি ওর সাথে কথা বলার সময় এই কথাটা মনে রাখবে। মেয়ের এই অপ্রত্যাশিত পরিবর্তনে তার কণ্ঠের দৃঢ়তাই আশরাফ চৌধুরী এতটাই অবাক হলেন যে তার মুখ থেকে কোনো কথাই বের হলো না। তিনি শুধু বিস্ময়ের সাথে তার মেয়ের দিকে তাকিয়ে রইলেন। তিনি বুঝতে পারলেন তার মেয়েটা সত্যিই বদলাতে শুরু করেছে। তার অহংকারে বরফ গলে গিয়ে সেখানে জন্ম নিচ্ছে এক নতুন দায়িত্বশীল এবং প্রেমময়ী নারী। এক সপ্তাহ পর আহনাফ এখন পুরোপুরি সুস্থ। ডেঙ্গুর ধকল কাটিয়ে সে আবার তার পুরনো হাসি খুশি রূপে ফিরে এসেছে। কিন্তু বাড়িটার পরিবেশ এখন আর আগের মতো নেই। আরিশার মধ্যে এসেছে এক আকাশ পাতাল পরিবর্তন। তার অহংকার, তার জেদ, সব কিছুই যেন আহনাফের অসুস্থতার সাথে সাথে জ্বর হয়ে ঝরে গেছে। সে এখন আহনাফের সাথে খুব নরমভাবে কথা বলে, তার যত্ন নেয়। তাদের মধ্যকার চুক্তিভিত্তিক সম্পর্কের দেওয়ালটা কখন যে ভালোবাসার উষ্ণতায় গলে গেছে তা তারা নিজেরাও হয়তো টের পায়নি। সেদিন ছিল এক বৃষ্টি ভেজা রাত। ঝুম বৃষ্টিতে পুরো শহরটা যেন স্নান করছিল। আহনাফ আর আরিশা দুজনেই তাদের বিশাল বেলকনিতে বেতের চেয়ারে বসে কফি খাচ্ছিল। বৃষ্টির ছাট এসে তাদের গায়ে লাগছিল, কিন্তু সেদিকে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। বৃষ্টিটা সুন্দর, তাই না? তবে বৃষ্টির চেয়েও বেশি সুন্দর কিছু জিনিস আছে। তাই নাকি? যেমন? যেমন তোমার মন। হোয়াট? ম্যাডাম, আপনারও কি আবার জ্বর এলো নাকি? আপনি আমার প্রশংসা করছেন। ব্যাপারটা তো আমার কাছে বৃষ্টি ভেজা অমাবস্যার রাতে চাঁদ ওঠার মতোই অবিশ্বাস্য মনে হচ্ছে। ফাজলামি করো না আহনাফ, আমি আর তোমার কাছে কিছু একটা স্বীকার করতে চাই। কি? আরিশা তার কফির মগটা নামিয়ে রেখে আহনাফের চেয়ারের পাশে মাটিতেই বসে পড়ল। সে আহনাফের হাতটা তার হাতের মধ্যে তুলে নিল। যেদিন তোমার খুব জ্বর ছিল সেদিন আমি তোমার একটা পুরনো ডায়েরি খুঁজে পেয়েছিলাম। আমি জানি কারো ব্যক্তিগত ডায়েরি পড়াটা খুব অন্যায়, কিন্তু আমি কৌতূহল সামলাতে পারিনি, আমি ওটা পড়েছি। আহনাফ চুপ করে রইল। তার মুখ দেখে কিছুই বোঝার উপায় নেই। আমি খুব বড় একটা ভুল করে ফেলেছিলাম আহনাফ। আমি তোমাকে চিনতে পারিনি। আমি তোমাকে লোভী ভেবেছি, সুযোগ সন্ধানে ভেবেছি। আমি তোমাকে আমার বাবার চাকর বলে অপমান করেছি, কিন্তু আমি তো জানতামই না যে মানুষটাকে আমি এতটা ঘৃণা করতাম, সেই মানুষটাই আমাকে এতগুলো বছর ধরে নীরবে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছে। তার চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়তে লাগলো। আমি তোমাকে খুব কষ্ট দিয়েছি, তাই না? আমার অহংকার, আমার জেদ, সব কিছুই তোমাকে আঘাত করেছে। আমি খুব খারাপ আহনাফ, আমি তোমার ভালোবাসার যোগ্যই না। প্লিজ যদি পারো আমাকে মাফ করে দাও। সে কান্নায় ভেঙে পড়ল। আহনাফ চেয়ার থেকে নেমে তার পাশে বসলো। সে তার মুখটা দুই হাতে তুলে ধরে তার চোখের জল মুছে দিল। পাগলি একটা! আমি তো প্রথম দিনই জানতাম আপনি একদিন আমার ভালোবাসাটা ঠিকই বুঝতে পারবেন। আপনার ওই অহংকারের আড়ালে যে একটা নরম সুন্দর মন লুকিয়ে আছে সেটা বোঝার জন্য আমার কোনো ডায়েরি পড়ার প্রয়োজন হয়নি ম্যাডাম। সে আরিশার কপালে একটা গভীর চুম খেলো। যা বোঝার তা তো আমি প্রথম দিনই বুঝে গিয়েছিলাম। আই লাভ ইউ আহনাফ। এই তিনটি শব্দ শোনার জন্য আহনাফ যেন যুগ যুগ ধরে অপেক্ষা করছিল। আমিও তোমাকে ভালোবাসি আমার অহংকারী বউ। সে আরিশাকে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরল। বাইরে ঝুম বৃষ্টি আর তাদের দুজনের চোখের জল মিলেমিশে একাকার হয়ে গেল। কিছুক্ষণ পর যখন বৃষ্টিটা ধরে এলো তখন আহনাফ আরিশার হাত ধরে তাকে টেনে ওঠালো। চলুন ম্যাডাম, ভেতরে চলুন। ভিজে গেলে আবার আপনার জ্বর আসবে, আর আপনার সেবা করার মতো শক্তি আমার এখনো হয়নি।
সে আরিশাকে নিয়ে বেডরুমের দিকে এগিয়ে গেল, কিন্তু আরিশা দরজার সামনে এসেই থমকে দাঁড়ালো। আমি আমি আর সোফায় ঘুমাবো আহনাফ। কেন? কারণ কারণ আমি তোমার চোখের দিকে তাকাতে পারছি না। আমার খুব লজ্জা করছে। আমি তোমার সাথে এত খারাপ ব্যবহার করেছি। আমি এই বিছানায় ঘুমানোর অধিকার হারিয়ে ফেলেছি। আহনাফ তার এই শিশুসুলভ কথায় না হেসে পারল না। তাই বুঝি? কিন্তু আমি যদি বলি আপনার জায়গাটা ওই সোফায় নয়, বরং এই বিছানায় আমার পাশে। আপনি কি জানেন ম্যাডাম, আজ আমাদের বিয়ের কততম দিন? ঠিক 2 মাস 17 দিন। আর এই 2 মাস 17টা দিন আমি প্রতি রাতে ওই সোফায় শুয়ে শুয়ে শুধু একটা স্বপ্নই দেখেছি। কি কি স্বপ্ন? স্বপ্ন দেখেছি একদিন আপনি আমার উপর থেকে আপনার সব অধিকার তুলে নেবেন। আপনি আর আমার চুক্তিভিত্তিক স্ত্রী থাকবেন না, আপনি হবেন আমার সত্যিকারের বউ, আমার ভালোবাসার মানুষ। সে আরিশার হাতটা ধরে তার হাতের তালুতে আলতো করে চুমু খেলো। আমাদের মধ্যেকার চুক্তিটা তো ছিল শুধু বাইরের দুনিয়ার জন্য, তাই না? কিন্তু আমাদের মনের মধ্যে যে ভালোবাসাটা জন্ম নিয়েছে তার তো কোনো চুক্তি হয় না আরিশা, তার কোনো শর্ত হয় না। সে কোনো কথা না বলে খুব সাবধানে আলতো করে আরিশাকে কোলে তুলে নিল। আহনাফ কি করছো? নামাও আমাকে। পারবো না, কারণ আজ রাতে, এই বৃষ্টি ভেজা রাতে আমার রানী তার আসল সিংহাসনে বসবে। সে আরিশাকে নিয়ে বিছানার উপর শুইয়ে দিল, তারপর সে নিজেও তার পাশে শুল। ঘরের ডিম লাইটের আবছে আলোয় আরিশার মুখটা লজ্জায়, ভালোবাসায় আর এক অজানা শিহরণে লাল হয়ে আছে। আহনাফ তার মুখের উপর এসে পড়া ভেজা চুলগুলো সরিয়ে দিতে দিতে বলল, ভয় পাচ্ছ? না। আমি তোমাকে কোনোদিনও কষ্ট দেব না আরিশা, বিশ্বাস করো আমায়। সে আর কোনো কথা বলল না। সে ঝুঁকে এসে আরিশার ঠোঁটে তার ঠোঁট রাখল। সেই স্পর্শে কোনো জোর ছিল না, শুধু ছিল গভীর ভালোবাসা, বিশ্বাস আর দুটো মনের বহু প্রতীক্ষিত মিলন। বাইরের বৃষ্টি আর ভেতরের ভালোবাসার বৃষ্টি মিলেমিশে একাকার হয়ে তাদের বাসর রাতকে পূর্ণতা দিল। যে বাসর হয়তো অনিচ্ছা সত্ত্বেও এসেছিল, কিন্তু শেষ হলো দুটো আত্মার পবিত্র মিলনের মাধ্যমে। সকালের মিষ্টি রোদ বেলকনির কাচের দরজায় ভেদ করে ঘরে এসে পড়েছে। বাইরের পৃথিবীতে হয়তো আরও একটা নতুন সাধারণ দিনের শুরু হয়েছে, কিন্তু আরিশার জীবনে আজ এক অসাধারণ নতুন সকাল। গত রাতের স্মৃতিগুলো মনে পড়তেই তার সারা শরীরে এক লজ্জার ভালোবাসার শিহরণ খেলে গেল। সে আলতো করে চোখ খুলল। প্রথম যে জিনিসটা তার চোখে পড়ল তা হলো আহনাফের শান্ত নিষ্পাপ ঘুমন্ত মুখ। সে তার খুব কাছে শুয়ে আছে, একটা হাত দিয়ে আলতো করে তাকে জড়িয়ে ধরে। আরিশা কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। এই সেই মানুষ যাকে আমি কি না কি ভাবছি, অপমান করেছি, খারাপ ব্যবহার করেছি, আর আজ এই মানুষটাই আমার পুরো পৃথিবী বলে মনে হচ্ছে। ঘুমন্ত মুখটাই কি কিউট লাগছে। কপালের উপর থেকে চুলগুলো সরিয়ে দেব? না থাক, পরে আবার যদি ঘুম ভেঙে যাবে। ঘুমাক, রাতে কত যুদ্ধই না করেছে। সে বিছানা থেকে নামতে গিয়েই পাই অদ্ভুত কিছু অস্বস্তি টের পেল। সে অবাক হয়ে পায়ের নিচে তাকাতে তার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। তার বাম পায়ে গোড়ালির ঠিক উপরে একজোড়া অসম্ভব সুন্দর সূক্ষ্ম কারুকার্য করা রূপার নূপুর শোভা পাচ্ছে। এটা এটা কখন পড়ালো সে? সে দ্রুত আহনাফের দিকে তাকালো। আহনাফ তখনও ঘুমাচ্ছে। তার মনে পড়ল আহনাফের ডায়েরির সেই লাইনগুলো। আমি ওর জন্য একটা ছোট্ট উপহার কিনেছিলাম, একটা রূপার নূপুর, কিন্তু দেওয়ার সাহস হলো না। তার মানে এই সেই নূপুর আহনাফ এতগুলো বছর ধরে এটাকে যত্ন করে রেখেছিল শুধু আমাকে পড়াবে বলে। এই উপলব্ধিটা আরিশার ভেতরটাকে ভালোবাসার এক তীব্র স্রোতে ভাসিয়ে নিয়ে গেল। সে আহনাফের গায়ে আলতো করে ধাক্কা দিয়ে বলে, আহনাফ, এই আহনাফ, ওঠো। কি হয়েছে ম্যাডাম, এত সকালে ডাকাডাকি কেন? আজ তো ছুটির দিন, প্লিজ আর একটু ঘুমাতে দাও। আমি ম্যাডাম নই, তোমার বউ, আর তুমি যদি এখনই না ওঠো তাহলে কিন্তু আমি খুব রাগ করব। বউ শব্দটা শুনি আহনাফের ঘুম উড়ে গেল। সে ধর্মর করে উঠে বসল। তারপর আরিশার মুখের দিকে তাকিয়ে একটা দুষ্টু হাসি হাসল। গুড মর্নিং আমার অহংকারী বউ। তা সকাল সকাল আমার মতো একজন সাধারণ স্বামীর ঘুম ভাঙানোর কারণটা কি জানতে পারি? সে তার পাটা আহনাফের দিকে এগিয়ে দিয়ে বলে, এটা কি? এটা তো নূপুর, পায়েই তো পড়ে।
নাকি আজকাল মেয়েরা এটা হাতে পড়া শুরু করেছে? ফাজলামো করো না, আমি জিজ্ঞেস করছি এটা তোমার পায়ে কখন এলো? আর এটা তো সেই নূপুরটা, তাই না, যেটা তুমি 5 বছর আগে কিনেছিলে? আপনার স্মৃতিশক্তি তো দেখছি খুব প্রখর ম্যাডাম। হ্যাঁ, এটাই সেই নূপুর। আজ সকালে আপনি যখন ঘুমাচ্ছিলেন তখন ভাবলাম আমার বহু পুরনো একটা ইচ্ছে পূরণ করে ফেলি, তাই পরিয়ে দিলাম। খারাপ লাগছে দেখতে? খুব সুন্দর। শুধু নূপুরটা সুন্দর, যে পরিয়েছে সে সুন্দর না? তুমি খুব পচা। সে আহনাবকে আলতো করে ধাক্কা দিল। আহনাব আরিশাকে কাছে টেনে নিয়ে তার কপালে চুমু খেলো। আচ্ছা আচ্ছা, আর রাখতে হবে না, এখন যাও ফ্রেশ হয়ে এসো, তারপর আমরা একসাথে নাস্তা বানাবো। নাস্তা তুমি বানাবে, আমি আজ শুধু অর্ডার করব। জো হুকুম মেরি রানী। গোসল করে ফ্রেশ হয়ে আরিশা যখন বেডরুমে ঢুকলো তখন সে এক নতুন উদ্দাম অনুভব করছিল। সে তার ড্রয়ার থেকে সেই পুরনো হলদে হয়ে যাওয়া স্ট্যাম্প পেপারের চুক্তিপত্রটা বের করলো। আহনাব তখন রান্নাঘর থেকে গান গাইতে গাইতে নাস্তা নিয়ে বেডরুমে ঢুকলো। এই যে ম্যাডাম, আপনার জন্য স্পেশাল ব্রেকফাস্ট হাজির, আমার নিজের হাতে বানানো। তার কথা শেষ হওয়ার আগে সে দেখলো আরিশা তাদের সেই চুক্তিপত্রটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আহনাবের বুকের ভেতরটা মুহূর্তেই ধপ করে উঠল। ওটা কেন বের করলে আরিশা? আরিশা কোনো উত্তর দিল না। সে আহনাবের চোখের দিকে সরাসরি তাকালো। তারপর তার সামনে সে কাগজটাকে দুহাত ধরে ছিঁড়ে ফেল। একবার, দুবার, তিনবার, যতক্ষণ না অসংখ্য ছোট্ট ছোট টুকরোয় পরিণত হয়। এটার কোনো প্রয়োজন নেই আহনাফ। তার কণ্ঠস্বর ছিল শান্ত কিন্তু দৃঢ়। এই চুক্তিটা ছিল দুটো ভুল মানুষের, দুটো অহংকারী মনের। কিন্তু আমার তো এখন আর সেই পুরনো মানুষটা নেই। আমরা তো আর সেই পুরনো মানুষটা নেই, তাই না? এই 2.5 মাসে তুমি আমাকে শিখিয়েছো কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে সম্মান করতে হয়, কিভাবে জীবনের ছোট ছোট মুহূর্তে সুখ খুঁজে নিতে হয়, কিভাবে বাস্তব জীবনকে আপন করে নিতে হয়। এই কাগজটা ছিল আমাদের অতীতের ভুল, আর আমি আমার ভবিষ্যৎকে অতীতের ভুলের সাথে বেঁধে রাখতে চাই না। সে ছেঁড়া কাগজের টুকরোগুলো জানালার বাইরে উড়িয়ে দিল। আহনাফের হাত ধরে বলে, আমার জীবনে আর কোনো চুক্তিপত্রের দরকার নেই আহনাফ, আমার শুধু তোমাকে দরকার, সারা জীবনের জন্য। আহনাফের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। সে কোনো কথা না বলে আরিশাকে নিজের বুকে জড়িয়ে ধরল। এরপর দেখতে দেখতে কেটে গেল আরও 6 মাস। তাদের জীবনটা এখন ভালোবাসে, খুনসুটিতে আর হাসিতে পরিপূর্ণ। একদিন সকালে আরিশা ওয়াশরুম থেকে বেরিয়ে এসে আহনাফের হাতে একটা ছোট্ট বাক্স ধরিয়ে দিল। ওর এটা আবার কি? আজ তো আমার জন্মদিন নয়। খোলাই না। আহনাফ বাক্সটা খুলতেই দেখলো ভিতরে একটা পজিটিভ প্রেগন্যান্সি টেস্ট কিট। সে প্রথমে কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে রইল, তারপর তার মুখটা খুশিতে বিস্ময়ে উজ্জ্বল হয়ে উঠল। আরিশা, তার মানে তুমি আমরা। হ্যাঁ আহনাফ, তুমি বাবা হতে চলেছো আর আমি মা। আমি বাবা হব? ইয়েস। সে আরিশাকে কোলে তুলে নিয়ে পুরো ঘর জুড়ে ঘুরতে লাগলো। আরও কয়েক বছর পরের এক বিকেলে আহনাফ এখন আর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নয়। সে তার মেধা আর যোগ্যতা দিয়ে শ্বশুরমশাইয়ের অবসরের পর চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সিওর দায়িত্ব নিয়েছে। আয়েশা তাদের 4 বছরের ছোট্ট মেয়ে পরীকে নিয়ে তার অফিসে এসেছে। আহনাফ বিশাল সিওর চেয়ারে বসে গুরুত্বপূর্ণ ফাইল দেখছিল, কিন্তু মেয়েকে দেখে তার সব কাজ উধাও। বাবাই বাবাই চকলেট। আহনাফ মেয়েকে কোলে তুলে নিয়ে বলে, আমার প্রিন্সেস এসেছে, অবশ্যই চকলেট পাবে। সে মেয়ের গালে চুমু খেয়ে আরিশার দিকে তাকালো। আরিশা তখন জানালার পাশে দাঁড়িয়ে হাসি মুখে তাদের দেখছে। সে মেয়ের চুলে হাত বোলাতে বোলাতে বলল, ভাবা যায় আরিশা, যে অহংকারী বদমেজাজি মেয়েটাকে শায়েস্তা করার জন্য, তাকে বাস্তবতা শেখানোর জন্য আমি বিয়ে করেছিলাম, সেই মেয়েটাই আজ আমার পুরো পৃথিবীটাকে শাসন করছে। আমার অফিস, আমার বাড়ি, আমার মন, সব কিছু রানী এখন তুমি। আর যে চাকরটাকে আমি 1 বছরের মধ্যে জীবন থেকে তাড়ানোর জন্য বিয়ে করেছিলাম, সেই চাকরটাই যে আমার হৃদয়টা চিরদিনের জন্য চুরি করে নেবে, সেটাই বা কে জানতো? তাহলে তো ম্যাডাম আপনার চুক্তিটা খুব একটা লাভজনক হলো না, তাই না? আমার জীবনের সবচেয়ে লাভজনক চুক্তি তো এটাই ছিল, আমার স্বামী।
আহনাব তার স্ত্রী আর মেয়ের দিকে তাকিয়ে হাসল। তার মনে হলো জীবনটা সত্যিই খুব অদ্ভুত। কখনো কখনো সবচেয়ে অপ্রত্যাশিত সম্পর্কগুলোই জীবনের সবচেয়ে সুন্দর উপহার হয়ে আসে। আয়াদের মিষ্টি খুনসুটি আর ভালোবাসায় গল্পটা শেষ হয় এখানেই। দর্শক, গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।